আমাদের সাথে যিনি আজকে আছেন তার নাম ডক্টর আর পদবী লুজার। তো ডক্টর লুজার নামে ফেমাস এই ব্যক্তিটি কেন হঠাৎ ডক্টর লুজার হলেন? ডক্টররা সাধারণত উইনার হন, লুজার হওয়ার তো কথা না। আপনার মুখে একটু শুনি, আপনি কিভাবে ডক্টর লুজার হয়ে উঠলেন, বা আপনার পরিচয়টা কি? আপনার সবার আগে দর্শকদের সেটা একটু। না, আমার পরিচয় হচ্ছে আমি প্রথমত একজন কি বলবো, আমার নাম অর্কদীপ বিশ্বাস আমার নাম। ডক্টর লুজারটা অ্যাকচুয়ালি ওই ছদ্মনাম, আগে যেরকম চলতো যেরকম ছদ্মনাম। তো আমি যে সময় সোশ্যাল মিডিয়াতে আসছি সেই সময়তে অ্যাকচুয়ালি তখন বাংলার ইউটিউবার সবে খুব পপুলার হতে হয়েছে আর কি, বঙ্গাই কিরণ। তো তখন আমি প্রথমে ভাবছিলাম যে বং ডক্টর এরকম কিছু একটা দেবো, কারণ আমার যেহেতু আমি তখন অলরেডি MBBS পাশ করে গেছি মেডিকেল কলেজ থেকে, এবং আমার ইচ্ছা ছিল যে সোশ্যাল মিডিয়াতে আসার, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় নেক্সট 5 বছরে এটাই জায়গা নিতে চলেছে সবকিছু। তো তখন আমি ভেবেছিলাম কি নাম দেবো। তখন আমি প্রথমে ভাবলাম দ্য বঙ্গাইয়ের অনুকরণে দ্য বং ডক্টর নামটা দেবো। তারপরে ভাবলাম যে একই রকম হয়ে যাবে, সেটা কি হবে। তো সেই সময়টা আমি তখন ভাবছিলাম কি নাম দেবো, অনেক মাথায় আসছিল। এরকম করতে করতে সেই রকম একটা সময় 2019, সেই সময়টা আমার মনে আছে আমি খুব কনফিউজ জীবনে, যে আমি কি করব বুঝতে পারছি না। কারণ আমি তখন ডাক্তারি পাশ করেছি, কিন্তু আমার ডাক্তারির থেকেও বেশি পড়াতে ভালো লাগে। তো আমি কোথাও না কোথাও পড়াতে চাইছি, কিন্তু সেটা পারছি না। তার সঙ্গে যেহেতু আমি ডাক্তারিও ঠিকভাবে করছি না, কিছুই করছি না সেরকম ভাবে, তো বাড়িতেও একটা খুব আমাকে লোকজন, মানে মা বাবা বলছে যে বেরোলে কি বলবো, লোকে যখন জিজ্ঞাসা করে যদি ডাক্তারি পাশ করে কিছুই করছিস না। তো সেরকম একটা সময় ছিল। প্লাস সেই সময় একটা NRS এর একটা খুব ঘটনা ঘটে, যেখানে আমার এক জুনিয়রের মাথায় রডের বাড়ি মারা হয়, এবং সেইটা নিয়ে একটা খুব তোলপাড় হয়েছিল 2019 সালে NRS এ। তো এইরকম একটা সময় তখন আমি সোশ্যাল মিডিয়াটা শুরু, এবং তখন আমি ভাবলাম যে কি নাম দেওয়া যায়। তখন আমি সব মিলিয়ে ভাবলাম যে আমাকে তো কেউ খুব একটা পাত্তা দেয় না, তাই ডক্টর লুজার। না, সে তো বুঝলাম, কিন্তু আসলে তাহলে উদ্দেশ্যটা কি? যে কোথাও কোনো কাজ টাজ নেই, এখানে সোশ্যাল মিডিয়াতে ইনকাম ভালো হয়, এটা না সোশ্যাল মিডিয়াতে ফেম ভালো হয়, লোকে চিনবে, তার জন্য সোশ্যাল মিডিয়াতে? তখন আমি যে সময়টা সোশ্যাল মিডিয়া দেখছি, তখন যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হয় বা না হয় এগুলো আমি একেবারেই তখন জানতাম না। এবং আমি কিন্তু আমি জানি না, আমি যদি খুব ভুল না করি, এখন আমি অনেককেই দেখি, প্রচুর লোক ডাক্তার যারা আমার সিনিয়র এবং আমার জুনিয়র, প্রচুর লোক কন্টেন্ট ক্রিয়েট করে। কিন্তু আমি যে সময়টার কথা বলছি 2019 যখন আমি শুরু করি, সেই সময়টা সম্ভবত আমি প্রথম পশ্চিমবঙ্গে যারা যে এটা শুরু করেছিল আর কি। এবং তখন কেউই সেরকম ভাবে এটা ভাবতেই পারতো না বা ভাবতোই না, কিন্তু এখন সবাই করছে, কারণ সবাই এখন বুঝে গেছে যে সোশ্যাল মিডিয়া না করলে হবে না। আমার ভালো লাগতো, কারণ আমি ছোটবেলা থেকেই কবিতা করি, নাটক করি। তো সোশ্যাল মিডিয়া আমার একটা মনে হচ্ছিল এটা এখানে একটা নিজের আর্ট বা নিজের মধ্যে যে কিছু যদি থাকে, যে কথা বলার স্টাইল বা এইগুলো একটা দেখানোর একটা জায়গা হতে পারে। পয়সা নিয়ে কোনোদিনই অবভিয়াসলি ভাবিনি, কারণ সে তো ডাক্তারি করলেও পয়সা আসে বা যে কোনো, সেটা অসুবিধা নেই। কিন্তু এইটা একটা ব্যাপার। অ্যান্ড অবভিয়াসলি ফেম তো কোথাও না কোথাও একটা বটেই, যে আমি দেখেছিলাম তখন যারা তখন সেই সময় ভারতবর্ষে খুব পপুলার যারা ছিল, আমি সেই সময়টার কথা বলছি, তখন আশিস চাঞ্চলানি খুব পপুলার হয়েছে, ভুবন বাম, ক্যারি মিনাটি, এই 3 জন, আরো 1-2 জন মনে হয় পপুলার হয়েছিল সেই সময়টা। তো দেখতাম তাদের বেশ পাগলামো তাদেরকে নিয়ে। তো সেগুলো তখন ভাবতাম, কিন্তু ডাউন দ্য লেন তারপরে যখন প্রপারলি এটা শুরু করলাম এবং আমার কন্টেন্টও লোকে দেখতে শুরু করলো, সেই সময় এখন তো একদম, এখন আমি সোশ্যাল মিডিয়া থেকে অ্যাকচুয়ালি আমি যারা আমার সোশ্যাল মিডিয়া দেখেন তারাও খুব ভালো করে জানে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এখন আমি আর একদমই অ্যাটাচ নই। প্রথম কথা, আমি ফেসবুকে মনিটাইজেশন আমার বন্ধ করে দিয়েছি, টাকা নিই না ফেসবুক থেকে, বহুদিন হয়ে গেল। 2 নম্বর কথা হচ্ছে যে আমি হয়তো আমার যখন ইচ্ছা করে আমি ভিডিও দিলাম, আবার ইচ্ছা করলো না আমি 1 বছর ভিডিও দিলাম না। এখন আমার আর কিছু যায় আসে না। ওইটা ওই সময়ের একটা ফেজ ছিল, স্বপ্ন ছিল। এখন আমি বুঝে গেছি যে এগুলোতে কিছু নেই, ঠিক আছে, জীবন চলছে, কাজ করতে হবে। যখন ইচ্ছা হচ্ছে কিছু কন্টেন্ট দিতে, কিছু ভিডিও দিতে, কিছু বিষয়ে কথা বলতে, তখন দিই। যখন মনে হয় না তখন দিই না। তাতে অত ভাবি না, যারা সোশ্যাল মিডিয়া করে তারা ভাবে না যে রিচ পড়ে যাবে, উঠে যাবে, এত আর ভাবি না এখন আর। কারণ আমি ফেসবুকে, ইউটিউবে ভিডিও দিচ্ছি, আবার মাঝে 1 বছর দিচ্ছি না, আবার দিচ্ছি, কারণ এখন আর সোশ্যাল মিডিয়া আমার কাছে প্রায়োরিটি নয়। কেমন শুনলে মনে হয় আপনি পদ ভুল করে ডাক্তারিতে এসে পড়েছেন, এই কবিতা লিখতেন, সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবছেন। এদিকে আপনার থেকে আমি যেটা আগে শুনেছি যে আপনি সিনেমা দেখতে খুব ভালোবাসেন, এই সব ব্যাপারগুলো পেরিয়ে পড়াতে এত ভালোবাসেন, সেই সবগুলো ছেড়ে হঠাৎ ডাক্তারিতে কেন? না, ডাক্তারি ভুল করে ওরকম কোনো ব্যাপার নয়। আমি ক্লাস 9 থেকেই, তার আগে অবধি আমি হয়তো পড়াশোনা নিয়ে একদম সিরিয়াস ছিলাম না। ক্লাস 9 থেকে আমার পড়াশোনা ভালো লাগতো, ভালো লাগতো আমার পড়তে, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন। আমি যাই পড়তাম আমি খুব সিনসিয়ারলি পড়তাম এবং সেটাকে বোঝার চেষ্টা করতাম। এবং আমাদের সময় এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যে জেনারেশন বা আমাদের মা বাবারা, তারা চাকরি বলতে ওই ডাক্তার ইঞ্জিনিয়ারটাই সবার ওপরে রাখতো আমাদের সময়, যে কি হতে হবে, তার মধ্যেও ডাক্তারিটাকে আরো ওপরে রাখতো। এটা জানি না কেন মা বাবারা এটা পছন্দ করতো যে ছেলে বা মেয়ে ডাক্তার হোক। তো আমার মাথাতে সেরকমই ছোটবেলা থেকে শুনতাম যে ডাক্তার হতে হবে। তো আমি 9 থেকে পড়াশোনা সিরিয়াসলি করার পরে, যেহেতু পড়াশোনাটাকে সিরিয়াসলি করতাম, 11-এ সায়েন্স নিলাম, তারপরে এই সাবজেক্টগুলো পড়তাম, সেটা তো একটা
পরীক্ষায় বসলাম, পরীক্ষায় চান্স পেয়ে গেলাম ক্লাস 12 এর সাথে, চলে গেলাম মেডিকেল কলেজে। মানে ওটা অ্যাক্সিডেন্টাল নয়, মানে ওটা হওয়ার ছিল। কিন্তু যেটা আমার ডাক্তারিতে গিয়ে যেটা আমার মনে হতো, প্রথম কথা ডাক্তারিতে গিয়ে আমার যেটা একটা সমস্যা শুরু হলো, আমি দেখলাম যেটা মেডিকেল কলেজে, যে কোনো মেডিকেল কলেজে একটা খুব বড় সমস্যা হচ্ছে, সেখানে বেশিরভাগ ভালো শিক্ষক শিক্ষিকার অভাব আছে। মানে যারা পড়াচ্ছেন তারা তো সবাই ডাক্তার, এটা ভালো দিক একটা যে ডাক্তাররাই পড়াচ্ছে, কিন্তু টিচিং একটা আবার আলাদা স্কিল। মানে যেরকম ডাক্তারি একটা স্কিল, যে একটা পেশেন্টকে দেখে তাকে অ্যানালিসিস করা, তার এক্সামিনেশন করা, তাকে ডায়াগনোসিস করা, তাকে ভালো করে তোলে, এটা যেমন একটা স্কিল, তেমন পড়ানোটাও একটা স্কিল। কিন্তু সেই স্কিলটার অভাব ব্যাপকভাবে রয়েছে মেডিকেল কলেজে যারা পড়ান, বেশিরভাগের মধ্যে, হয়তো সবার মধ্যে নেই। তো এইটাতে আমি খুব অবাক হয়ে গেলাম, এবং আমি আস্তে আস্তে খুব ওইখানে আমার গিয়ে তখন খুব সমস্যা হতে শুরু করলো, যে আমি রিলেট করতে পারছি না, আমি কিছু বুঝতে পারি। আমি দেখছি যে টিচাররা আসছেন, এসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে আনছেন, স্লাইড চেঞ্জ করছেন, এসে চলে যাচ্ছে। তো আমার তার মধ্যে আমি কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, আমি তার মধ্যে কোনো মজা পাচ্ছি না, আমি সাবজেক্টের মধ্যে ঢুকতে পারছি না। মানে একটা নার্ভ আমার ব্রেন থেকে তৈরি হয়ে, সেই নার্ভটা কিভাবে গিয়ে অর্গানগুলোকে কন্ট্রোল করছে, কোন জায়গাতে কিভাবে হলে কি হবে, এটা একটা স্টোরি হওয়া উচিত। এটা একটা নার্ভের একটা, যেরকম ভাবে আমরা ছোটবেলাতে গঙ্গার গতিপথ পড়েছি, সেরকম ভাবে নার্ভের গতিপথ ওই রকম ভাবে, যে একটা মানে সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়ে এসে গঙ্গা পদ্মা ভাগ হয়ে যাচ্ছে, আসছে সাগরে গিয়ে মিশছে, এই যে একটা গল্প, এবং তার সঙ্গে সঙ্গে শহর চেঞ্জ হচ্ছে। বেনারসের গঙ্গা একরকম, মুর্শিদাবাদের গঙ্গা একরকম, কলকাতার গঙ্গা একরকম। সেরকম আমাদের নার্ভও ব্রেন থেকে তৈরি হয়ে যাচ্ছে, তারও একটা গল্প হওয়া উচিত, কিন্তু সেই গল্পটা কেউ বলছে না, পুরোটাই খুব মেকানিক্যাল এবং জাস্ট এসে পরপর বলছে। তো সেইখানে আমার গিয়ে খুব সমস্যা হতো। আমি মেডিকেল কলেজে পড়েছি, মানে আমার এখনো খুব আফসোস হয়, আমি কলেজ স্ট্রিটে যেতাম, 5.5 বছর ওখানে ছিলাম। কলেজ স্ট্রিট একটা, মানে কি বলবো, এটা মানে হাব আমি মনে করি, মানে যেখানে একটা মানে ইতিহাস যেখানে চলাফেরা করে। একদম। কফি হাউস, পাশে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, প্রেসিডেন্সি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, খাবার দোকানের মধ্যে বসন্ত কেবিন থেকে শুরু করে কলেজ সুইটস, পুটিরাম, প্যারামাউন্ট, মানে একদম মানে একটা ঐতিহ্য পুরো। কিন্তু আমি সেখানে সেই জায়গাটার যে রস, সেটা আমি সামাও নিতে পারিনি, কারণ এই ডাক্তারির যে পড়া শুনো, সেইটা আমাকে অ্যাট্রাক্ট করতে পারেনি সেই সময়। তো সেই জন্য তখন আমার একটু অসুবিধা হতো, এবং সেই জন্যই এই যে ইউটিউবের কথা মাথায় আসে, পড়ানোর এত স্ট্রং আর্জ বেড়ে যাওয়া, সেগুলো আমার মনে হয় সেইগুলো থেকে, যে আমি একটা ক্রাইসিসে ভুগতাম, যে আমি কি করবো। কখনো মনে হতো আমি সব ছেড়ে ছুড়ে দিই, আমি আবৃত্তি করি, আমি নাটক করি, আমি থিয়েটার করি। কখনো মনে হতো যে আমি জাস্ট কবিতা শেখাই লোককে, কখনো মনে হতো আমি পড়াই, কখনো মনে হতো যখন ইউটিউব দেখলাম ইউটিউব করি। তো সেই সময় একটা সমস্যা হতো ওই আর কি। কিন্তু ডাক্তারিতে ঢোকাটা অ্যাক্সিডেন্টাল নয়, ওটা তো অবভিয়াসলি আমি তখন সিরিয়াসলি পড়াশোনা করতাম। এবং মানে এই যে আপনি বললেন না, পড়তাম আর ডাক্তারিতে চান্স পেয়ে গেলাম, পড়তে শুরু করলাম, ব্যাপারটা এরকম তো ইজি হয় না। ডাক্তারিতে কি করে চান্স পাওয়া যায় সেই প্রশ্নে আসছি, তবে তার আগে আপনাকে জিজ্ঞাসা করি, এই যে আপনি ডিসকানেক্টেড ফিল করছেন পড়তে গিয়ে কলেজে, এরকম তো আরো নিশ্চয়ই সবাই করছে কোথাও গিয়ে। করতে পারে, হ্যাঁ, কারণ ওই জায়গাটা তো হচ্ছে না, কানেকশনটা তো বিল্ড হচ্ছে না। তো তার জন্যই কি এরকম শোনা যায় যে ডাক্তারি হোস্টেলে বা ডাক্তারি যারা স্টুডেন্ট আছে তারা প্রচুর নেশা করে, বোহেমিয়ান জীবন যাপন? সেটা আমি মনে করি না, আমি তো নেশা করিনি। না, আমি আপনি যে নিজের এসকেপ রুটটা খুঁজে নিয়েছেন এইদিকে। না, এসকেপ রুটটা আমি তো অনেক পরে খুঁজে পেয়েছি, আমি তো সেই সময় খুঁজে পাইনি যতদিন আমি মেডিকেল কলেজে পড়ি। আমি মনে করি নেশা করা বা এগুলো করা একটা তো হচ্ছে নিজের ইচ্ছার উপর অনেকটা নির্ভর করে, আর তার বন্ধু বান্ধবদের উপরও নির্ভর করে। মানে বেশিরভাগ যারা প্রথমবার যারা সিগারেট খায়, মদ খায়, তারা কি নিজে খায়? নিজে গিয়ে দোকান থেকে তো কেউ মনে হয় না সিগারেট কিনে বা মদ কিনে খায়, বন্ধুরাই বলে যে ভাই এটা খেয়ে নে, দেখ ভালো লাগবে। এবার আমার লাকি, আমার সেরকম কোনো বন্ধু ছিল না যারা আমাকে সেই জিনিসটা করেছিল। তো আমার মনে হয় যে নেশা করা বা এই জিনিসটার সঙ্গে এটার কোনো সম্পর্ক সেরকম ভাবে নেই। ওটা অনেকে হোস্টেলে থাকে, ওটা একটা বিভিন্ন জেনারেশনে, মানে ওটা স্বাধীনতা মনে করে না, মানে অনেকের নেশাটাকেই মনে করে স্বাধীনতা, যে আমি হোস্টেলে থাকছি, আমি যদি একটু মদ না খাই, একটু যদি সিগারেট না খাই, তাহলে আর কি হলো। তো এই ধারণাটা ভুল, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে আমার সেরকম কিছু হয়নি, আর বাকিদের যারা হয় আমার মনে হয় না এটার জন্য, কারণ আমি এটা আমার কথাই বলছি। আপনি যেরকম বললেন যে অনেকেরই কি হয়, সেরকম সবার নাও হতে পারে, কারণ আমিও দেখেছি, আমি যেরকম ডিসকানেক্টেড ফিল করতাম, বা আমি জাস্ট এই মেকানিক্যাল পড়াটাকে আমি রিলেট করতে পারতাম না, অনেক ওটাকেই পড়তো, তারপরে কিছু বুঝলো না বুঝলো আমি দেখতাম লাইব্রেরিতে গিয়ে একদম গাঁগা করে সে একদম মুখস্থ করছে পরপর। তো সেটা তাদের স্যুট করতো, এবং তারা পড়তো, দিন রাত পড়তো। কারণ ডাক্তারিতে তো শুনেইছেন প্রচুর পড়তে হয়, প্রচুর বই। তো এবার আমার মুশকিলটা হচ্ছে, যতক্ষণ আমি বুঝতে পারছি ততক্ষণ আমি পড়তে পারবো না, সেটা আমার জন্য খুব অসুবিধা। সেজন্য আমি কারুর তুলনা করব না, কিন্তু আমি শুরুর দিকে আমি খুবই ডিসকানেক্টেড ফিল তো করতামই, এবং তবে তার জন্য মানে নেশার মধ্যে ঢুকিনি এই আর কি। এটা একটা প্রচলিত কথাই আছে যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা প্রচুর নেশা করে, মানে নর্মাল ছেলেদের থেকে একটু বেশি করে। যাদবপুরের সেক্টর একটু নেক্সট লেভেলে, আর মেডিকেল কলেজটা একদম সর্বোচ্চ লেভেলে। এটা কি সত্যি, না এইগুলো শুধু পাবলিকের মধ্যে এইসব? না, আমি একদমই নয়। আমি যত বন্ধুকে চিনতাম, আমি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের তো আমি জানি না, কিন্তু ডাক্তারি তো ওরকম ব্যাপার না। এবার সব জায়গাতেই কেউ না কেউ তো করবেই, ব্যতিক্রম থাকবে, কিন্তু এরকম নয় যে এটা একটা রুল, এটা কখনোই নয় যে হোস্টেলে থাকছে মানে সবাই। আমি প্রচুর স্টুডেন্ট
স্টুডেন্টকে চিনি যারা আজ অব্দি কখনো সিগারেট খায়নি, যারা হোস্টেলে থাকতো, হয়তো তার রুমমেটই খেত, সব রকম নেশা হয়তো সে করতো, কিন্তু সে কখনো করেনি। এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইচ্ছার উপর নির্ভর করছে আর কি। এবং তারা ডাক্তারি পড়ছে তো তারা তো জানে যে কি সমস্যা কি না সমস্যা। তো আমার মনে হয় যে সবাই কমই করতো, মানে এইটা যে আপনি বললেন যে মেডিকেল কলেজ আরো বেশি, এটা কিন্তু নয়, মানে এটা আমি শুনিনি, এটা প্রথম শুনলাম যে এরকম ব্যাপার। কিন্তু র্যাগিং এর ব্যাপারটা কিরকম? র্যাগিং হয় না মেডিকেল কলেজে, হয় না? একদম হয় না, একদমই হয় না। মানে এটা মানে আমি জবে থেকে একদম বলছেন? না 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 একদম মেডিকেল কলেজে কখনো র্যাগিং হয় না, মানে একদমই হয় না। মানে আমি জবে থেকে গেছি, হয়তো আমি শুনতাম যে আগে হতো, কিন্তু আমি 2012 সালে যখন ঢুকেছি সেই সময় থেকে তো আমি কখনো র্যাগিং এর কথা শুনিনি, র্যাগিং হয়ও না। অসম্ভব ব্যাপার র্যাগিং হয়, আজকের দিনে তো আরো ডিফিকাল্ট র্যাগিং হওয়া। ছোটখাটো বললো যে কেউ কাউকে খাওয়াতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কলেজে তো আরো একটা মজার ব্যাপার ছিল, আমাদের সিনিয়ররা সেটা যে কোনো কারণেই হোক, পলিটিক্যাল রিজনে হোক বা যে কোনো রিজনেই হোক না কেন। আপনি কোন কলেজে? আমার কলকাতা মেডিকেল কলেজ, কলেজ স্ট্রিট। তো যে কোনো রিজনেই হোক না কেন, সিনিয়রদের সঙ্গে যখন দেখা হতো, কোথাও ক্যান্টিনে বসে আছি, সিনিয়র রয়েছে, তাহলে আমার কিন্তু আমি আর পয়সা দেবো না, সিনিয়র সব পয়সা দেবে। বা আমি একটা রেস্টুরেন্টে খেতে ঢুকছি, একটা সিনিয়র ঢুকছে, তাহলে কিন্তু আমি আর পয়সা দেবো না। তাই আমাদের কলেজে কিন্তু সিনিয়ররা বলতো যে ভাই শুনি এরকম র্যাগিং, কিন্তু আমাদের কলেজে জুনিয়ররা র্যাগড হয় না, আমাদের সিনিয়ররা র্যাগড হয়, কারণ তোদের সাথে দেখা হওয়া মানেই পয়সা খরচ। আমরা কিন্তু ওটা মানে তাদের উপরে দাদা খাওয়াতে হবে, জোর জুলুম। এক্ষুনি ক্যান্টিনে খাওয়া, ফুড স্টেশন ছিল উল্টো দিকে, ওখানে নিয়ে গিয়ে খাওয়াও। তো মানে আমরা তো ভালোই সিনিয়রদের পকেট কেটে খেয়েছি আর কি। না, তাহলে এই যে বললেন মাথায় রড দিয়ে মেরেছে বা এইসব ব্যাপার, এই ঘটনাগুলো ওটা তো কোথা থেকে? পেশেন্ট পার্টি। আচ্ছা। ওটা 2019-এ যেটা ঘটেছিল, একটা পেশেন্ট মৃত্যু কেন্দ্র বা অসুস্থ, যাই না কি এখন আর মনে পড়ছে না, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পেশেন্ট পার্টি এসে রডের বাড়ি মেরেছিল। সেটা তো একটা খুব ডেঞ্জারাস জিনিস। সিনিয়ররা জুনিয়রদের ওপর, আপনি মেডিকেল কলেজে কোথায় শুনেছেন যে সিনিয়ররা, আপনি কিন্তু রিসেন্টলি এরকম কোনো ঘটনা মেডিকেল কলেজে শোনেননি যে র্যাগিং এর জন্য কোনো ছাত্রর কিছু হয়েছে, কারণ মেডিকেল কলেজ একদমই হয় না, খুব স্ট্রিক্ট, খুব স্ট্রিক্ট মেডিকেল কলেজে, হয়ও না। এবার ডাক্তারিতে এই মেডিকেল কলেজে যাওয়ার জন্য যে পরীক্ষা দিতে হয়, এখন তো একটা পরীক্ষাই হয়ে গেছে, আগে নানা রকম পরীক্ষা ছিল, এগুলো ক্র্যাক করা যায় কিভাবে? এগুলোকে ক্র্যাক করার জন্য প্রথম কথা, সবার আগে আমি বলি যে প্রথমে তো ভাবতে হবে যে আমি ওটা অ্যাচিভ করব। এটা হচ্ছে সবার আগের থট, আমি ভাবলাম। এবার শুধু ভাবলেই হবে না, তারপর একটা প্ল্যানিং দরকার। বেশিরভাগ লোকরা এই দুটো করেই থেমে যায়, মানে ভাবে যে আমি ডাক্তার হয়ে গেছি, এমসে চলে গেছি, আর দুই হচ্ছে তারপরে একটা প্ল্যানিং করে, রুটিন করে, তো এই অবধি থেমে যায়। কিন্তু এই দুটোতেই শেষ, মানে এই দুটো তো সবাই জানে, কারণ এখন প্রচুর ইউটিউবে ভিডিও রয়েছে যে হাউ টু ক্র্যাক নিট, হাউ টু ক্র্যাক নিট। তো এই পরীক্ষাটা হয় হচ্ছে ক্লাস 12 এর সাথে প্রথম। এবার এর কোনো আবার আপার লিমিট নেই এখন, মানে 12-এ যদি পেয়ে গেল তাহলে তো তার ভাগ্য ভালো, কোনো ইয়ার লস হলো না, এইচএস পাস করলো এবং দিয়েই সে, যেরকম আমরা কলেজে ঢুকে যাই, মেডিকেল কলেজে ঢুকে গেল সে। আবার যেহেতু এর আপার লিমিট নেই, তাই যে যতবার খুশি দিতে পারে, সেটা আমাদের সময় ছিল না, আমাদের সময় 3বার দেওয়া যেত। এখন আবার এর কোনো আপার লিমিট নেই। এইবার তো সবার আগে তো ভাবতে হবে যে আমি এটা পাবো। 2 নম্বর প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং কি করে করবে? দেখবে যে কি সিলেবাস রয়েছে। তো 3টে সাবজেক্টের পরীক্ষা হয়, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। বায়োলজিতে 90টা প্রশ্ন থাকে, ফিজিক্সে 45টা, কেমিস্ট্রিতে 45টা, মোট 180টা প্রশ্নের পরীক্ষা হয়। প্রত্যেকটা এমসিকিউ ফরম্যাটের প্রশ্ন হয়। তার মানে বুঝে গেলাম যে অত বানান টানান এত কিছু নিয়ে আমাকে ভাবতে হবে না, আমাকে কনসেপ্টটা শিখতে হবে, আমাকে এমসিকিউ করতে হবে, ফিজিক্সের অঙ্ক আমাকে করতে হবে, কেমিস্ট্রির অঙ্ক বা এগুলো করতে হবে। এটা তো একটা প্ল্যানিং। আচ্ছা, সিলেবাস কি? সিলেবাস হচ্ছে সিবিএসসি সিলেবাস। সেটা একটা ড্রব্যাক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েদের জন্য। কিন্তু এখন কিন্তু আবার সমস্ত বোর্ডের সিলেবাসই একটা সেম জায়গায় চলে এসেছে। সিলেবাস কিন্তু এখন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ড বলে আলাদা কিছু নয়। তবে এখনো নিট পরীক্ষাটা সিবিএসসির যেটা সরকারি বই এনসিইআরটি, সেই এনসিইআরটির ওপরই প্রশ্নটা হয়। তাহলে 3টে সাবজেক্ট জেনে গেলাম, কোন বই থেকে প্রশ্ন হবে জেনে গেলাম। এবার আমাকে শুধু পড়তে হবে। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে আমাকে পরিশ্রম করতে হবে। একটা প্রপার, যদি আমি নিজেই পড়তে পারি তাহলে নিজেই পড়বে, আর যদি মনে করে যে নিজে পারছি না, তাহলে কোনো টিচারের থেকে, যে টিচার তাকে মানে স্যুট করছে, অনলাইনে হোক অফলাইনে হোক, তার থেকে বায়োলজি আমি বলবো একজন টিচারের থেকেই সে পড়বে। একজন থেকে ফিজিক্স শিখবে, একজনের থেকে কেমিস্ট্রি শিখবে, শিখে প্র্যাকটিস করবে, পরীক্ষা দিয়ে। এবার লাস্ট স্টেপ হচ্ছে আলটিমেট পরীক্ষার দিন। সেই দিন তার ভাগ্যকেও তার সাথে থাকতে হবে, কারণ আমি দেখেছি পরীক্ষার দিন অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, প্রশ্নে ভাবতে হবে যে প্রথম 2টো প্রশ্ন কঠিন আসতে পারে, তাতে ঘাবড়াবো না, তাকে পরীক্ষাটা যা শিখেছে সেটাকে অ্যাপ্লাই করে আসতে হবে, ঠিক করে তবে সাকসেস। মানে 4টে স্টেপ আমি মনে করি নিট পরীক্ষা। আমি যে কোনো পরীক্ষায় বলি 4টে স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে তো আগে ভাবতে হবে আমি এটা অ্যাচিভ করে ফেলেছি, একদম। তারপরে 2 হচ্ছে প্রপার জানতে হবে প্ল্যানিং, কি সিলেবাস, কি কোশ্চেন আসে, কোথা থেকে প্রশ্ন আসে। তারপরে 3 হচ্ছে হার্ডওয়ার্ক, পরিশ্রম করতে হবে। এবার কারোর থেকে এটা পড়তে হবে, শিখতে হবে, বা নিজে পড়তে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে প্রচুর। আর লাস্ট স্টেপ হচ্ছে পরীক্ষার দিনে এক্সিকিউশন করতে হবে। এবার কি, তাহলেই হয়ে যাবে। তার জন্য কতটা দরকার কোচিং সেন্টারে যাওয়া, বিভিন্ন কোর্স করা, প্রিপারেশনটা কিভাবে নেওয়া? দেখুন, কোচিং জিনিসটা তো চলছেই বহুদিন ধরে। তার কারণ একটা হয়তো যে আমি বলবোই না যে কোচিং লাগবেই, কিন্তু কোচিং ছাড়া, দেখুন এখন কোচিং অনেক রকম। আমরা যে সময় পড়তাম তখন কোচিংই একমাত্র অপশন ছিল, যেখানে
গিয়ে পড়তে হতো। এবং সেটা অনেক ক্ষেত্রে লাগতো, কারণ যেরকম প্রশ্ন আসে সেই প্রশ্ন শেখানোর জন্য তো ভালো টিচার প্রয়োজন। সেই ভালো, আমি সবসময় বলছি ভালো টিচার প্রয়োজন। আইদার আমি নিজেই জিনিয়াস, যার টিচারের প্রয়োজনই নেই, যে নিজেই বই পড়ে সব বুঝে যায়। একটা ফিজিক্সের নিউটনের সূত্র পড়লো, শুধু নিউটনের সূত্র তো 3টে সূত্র শুধু লেখা রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু ওই 3টে সূত্রকে মুখস্থ করা তো একরকম, সেটা তো যে কোনো টিচার পড়িয়ে দেবে যে মুখস্থ করেন প্রথম সূত্র এই, দ্বিতীয় সূত্র এই। কিন্তু সেই সূত্রটাকে বুঝে অ্যাপ্লাই করে কঠিন অঙ্ক সলভ করার জন্য ওই সূত্রকে শুধু কিন্তু পড়লে হবে না, সেই সূত্রকে রিয়েলাইজ করতে হবে। এবার রিয়েলাইজেশনটা কোনো স্টুডেন্ট যদি নিজেই করে নেয় তাহলে তো খুব ভালো, আর যদি সেটা না করতে পারে তাহলেই তার টিচারের দরকার। এবার যে প্রশ্নগুলো এখানে আসে কম্পিটিটিভ পরীক্ষায়, সেখানে কিন্তু ওই মুখস্থ করলে হবে না, তার ওই রিয়েলাইজেশনটা চাই, যে নিউটনের সূত্রগুলোর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। কারণ ওই রিয়েলাইজেশনটা না হলে অঙ্কগুলোকেও সলভ করতে পারবে না, তার জন্যই ভালো টিচারের প্রয়োজন। এবং আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি ভালো টিচাররা দেখা গেছে কোচিংয়েই থাকে, কারণ সেখানে বেশি টাকা পায়। সেটার জন্য নয়, মানে আমি জানি না কেন, কোচিংটাও তো একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ইন্ডাস্ট্রি অবভিয়াসলি। স্কুলে হয়তো অতটা সময় হয় না, বা আমি কাউকে আমি ছোট অসম্মান করছি না, কিন্তু অবশ্যই হয়তো স্কুলেও এরকম কোনো টিচার রয়েছেন যারাও হয়তো ওই লেভেলে পড়াতে পারে। কিন্তু আমি জানি না, হয়তো একই রকম ভাবে দীর্ঘদিন পড়াতে পড়াতে বা না পড়াতে পড়াতে বা এই কঠিন কনসেপ্ট না করতে করতে কোথাও না কোথাও, কারণ তারাও যখন ঢুকেছিলেন তখন তো তারাও তৈরি ছিলেন, তো জানি না, যাচ্ছি না। তবে দেখা গেছে ভালো টিচাররা কোচিংয়েই থাকে, যত বড় বড় টিচারের আপনি ভারতবর্ষে ভাববেন যত টপ টপ টিচার আপনি দেখবেন তারা সবাই নিজস্ব ইনস্টিটিউটে পড়াচ্ছেন বা কারণ, মানে এরকম ভাবেই চলছে, তো সেটাই চলে আসছে। কিন্তু এখন যেটা সুবিধা হয়ে গেছে, এখন তো আবার ইউটিউবে রয়েছে, যেখানে ফ্রিতে, না ইউটিউব ফ্রি, আচ্ছা, যেখানে ফ্রিতেও প্রচুর টিচারের কোর্স রয়েছে। তাই কেউ যদি মনে করে যে আমি, তার ডেডিকেশন লেভেল ঠিকঠাক, তার পরিশ্রম করার ক্ষমতা আছে, তাহলে সে কিচ্ছু করবে না, সে ইউটিউব থেকে একজন বায়োলজির টিচার সিলেক্ট করবে যেটা তাকে স্যুট করছে, একজন কেমিস্ট্রি টিচার সিলেক্ট করবে যেটা তাকে, ফিজিক্সের টিচার, তার থেকেই পুরো সাবজেক্টটা পড়বে, এমসিকিউ প্র্যাকটিস করবে, হয়ে যাবে। ফ্রিতে কোনো কিছু হলে না সেটার ভ্যালু আমরা ঠিক দিই না। তো ইউটিউবে তো ফ্রিতে এগুলো পাওয়া যায়, সেটাতে সত্যি কি কাজ হয় বা সেটা পড়ে কি সম্ভব? এটার ক্ষেত্রে স্টুডেন্টের প্রচন্ড ডেডিকেশন দরকার, কারণ দেখুন ফ্রির কন্টেন্ট গুলো কি এদিক ওদিক হ্যাপাজার্ড থাকে, স্ট্রাকচার্ড নেই। আপনি যখন একটা কোচিং এ যাচ্ছেন সেখানে আপনাকে পরপর চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছে, একটা নির্দিষ্ট দিন অন্তর অন্তর মক টেস্ট নিচ্ছে, আপনাকে একটা মডিউল দিচ্ছে সলভ করার জন্য। এবার এটা তো ইউটিউবে শুধু পড়িয়ে দিচ্ছে। এবার যে পড়াচ্ছে সেও যেহেতু ফ্রিতে পড়াচ্ছে, তার কখনো মনে হচ্ছে যে আজকে ঠিক আছে, আজকে এই চ্যাপ্টার না পড়ে ওইটা পড়াই, মানে তারও তো কোথাও একটা ডেডিকেশন লেভেলটা সেই জায়গাটাতে হিট করে না, যেটা হয়তো একটা স্ট্রাকচার্ড ওয়েতে করে। কিন্তু স্টুডেন্টের যদি ফুললি ডেডিকেশন থাকে এবং তার যদি ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট থাকে, কিন্তু তার যদি ইচ্ছাতে কোনো রকম অভাব না থাকে, তাহলে সে খুঁজে নেবে, সে হ্যাপাজার্ড চ্যাপ্টার গুলো থেকে নিজে নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করবে, করে পড়তে শুরু করবে, সেটা তার উপর ডিপেন্ড করছে। ওকে, আর আপনি যে এখন পড়ান, কোচিং দেন, আপনি একদিকে পাশাপাশি তো ডাক্তারিও করেন, প্র্যাকটিসও করেন, কোনটাতে পয়সা বেশি আছে, ইনকাম কোথায় বেশি, পড়ালে, কোচিং করালে নাকি ডাক্তারি প্র্যাকটিস করলে? এটা খুব কি বলবো, মানে ট্রিকি কোশ্চেন। কেন ট্রিকি কোশ্চেন? তার কারণ পয়সা যে কোনো কিছুতেই লোকে প্রচুর কামাতে পারে, তার কোনো ঠিক নেই। আমাদের দেশের এই নিট যেই পড়িয়েই আইপিও লঞ্চ করছে নভেম্বরে, এক্স্যাক্টলি, তারা তো কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে। ফিজিক্স ওয়ালা আছে, আমি কারোর নাম নিচ্ছি না, তো তার মানে তো টাকার তো কোথাও কোনো অভাব নেই। আবার কিছুদিন আগে আমি দেখলাম যে একজন ফেরারি কিনেছে, সে একজন ডাক্তার, অল্প বয়সী, সে একজন ডাক্তারি করে ফেরারি কিনেছে, তারও মানে প্রচুর পয়সা। পয়সা সব জায়গাতেই রয়েছে, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়। পয়সা আমি মনে করি বাই প্রোডাক্ট। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি আপনার ভিশন যদি ঠিক থাকে, পয়সা অটোমেটিক্যালি এসে যাবে। আমার এই যে পড়ানোটা শুরু করা, এটা 2020-21 সাল থেকে শুরু করা। সেই সময় থেকে আমরা যে সময় শুরু করেছিলাম, তখন এখনো ওয়েস্ট বেঙ্গলে, আমি জানি না, আমরা এই ডাক্তারির জন্য যখন পড়ানো শুরু করি, আমরা বছরে 5,000 টাকাতে পড়ানো শুরু করি। আচ্ছা, হ্যাঁ, তো সেইটা ওয়েস্ট বেঙ্গলে ছিল না, এখন হয়তো আছে, কিন্তু সেই সময় ওয়েস্ট বেঙ্গলে সেই জিনিসটা ছিল না। তো আমরা দুটো জিনিস একসঙ্গে করি। এক হচ্ছে আমরা বাংলাতে পড়ানো শুরু করি, যেটা ছিলই না, কারণ বাংলাতে কোনো নিটের ডেডিকেটেড কোচিং ছিল না, সবাই ইংরাজি হিন্দিতে পড়াতো। দুই, আমরা বছরে 5,000 টাকাতে পড়ানো শুরু করি। ভারতবর্ষে এটা আমরা প্রথম নই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রথম। তো এইটা করার ফলে বুঝতেই পারছেন, আমি যদি পয়সায় আয় করার প্ল্যান থাকতো সেই সময়, তাহলে আমি 5,000 না করে 50,000-ও রাখতে পারতাম কোর্স, কিন্তু সেটা আমার ছিল না। আমি চেয়েছিলাম, কারণ তার আগে আমি যখন এমবিবিএস পাশ করেছি, পাশ করার পর থেকে আমি বহু অফলাইন কোচিং এ পড়িয়েছি। আপনি মানে বড় বড় নাম যারা, তাদের এখানে পড়িয়েছি আমি, এবং সেখান থেকে আমি ভালোই আয় করছিলাম। কিন্তু আমি একটা জিনিস কিছুদিন পরে রিয়েলাইজ করলাম, যে ওখানে যারা পড়তে আসে তারা বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হলো, তারা বাঙালি এক তো নয়, তারা নন বেঙ্গলি স্টুডেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে, এবং তারা বেশিরভাগই খুব উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ফ্যামিলি থেকেই আসে। তারা একটা আমি গাড়ি করে নামে কোচিং এ ক্লাস করে চলে যায়। কিন্তু আমি সামাও ফিল করছিলাম, কারণ কোর্স ফি গুলো তো 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকা কোর্স ফি। তো আমি ভাবছিলাম যে একে তো পরীক্ষাটা হয়ে গেছে সিবিএসসির
বেস্ট, আমি যেটা আপনাকে বললাম নিট পরীক্ষাটা এনসিইআরটি বেস্ট হয়ে গেছে। তো তখন আমি এগুলো ওদের যখন এবার আমিও ওখানে গিয়ে কিন্তু ইংরেজিতে পড়াতাম। তো আমি পড়াতে পড়াতে ভাবতাম যে এই ছেলেগুলো তো পড়ছে ঠিক আছে, এদের টাকা রয়েছে, সিবিএসসি বোর্ডেরই স্টুডেন্ট বেশিরভাগ, এদের তো হয়ে যাবে। তাহলে সুন্দরবনের ছেলেটা কি করছে, যেটা আমাদের মুর্শিদাবাদ মালদা এই ছেলেগুলো কি করছে, যারা কলকাতার বাইরে থাকে, তাদের হয়তো ফিনান্সিয়াল অবস্থা তারা কি করছে? কারণ আগে যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছিল তখন কিন্তু অনেক এই পেরিফেরির ছেলেরা চান্স পেত, তারা তো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবসময় সিবিএসসির ছেলেমেয়েরাই চান্স পাচ্ছে বা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা চান্স পাচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরাও তো এরা তো পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে নিটে ওদের চান্স পাওয়ার সংখ্যা কমছে। তো সেই সময় থেকে আমি ভাবতে ভাবতে 2 বছর আমার লেগেছিল, তা 2 বছর পরে এই অক্সিজোম যেটা আমার সেটা শুরু করা, এবং সেইখানে আমি ওই দুটো জিনিসকে একসাথে কর্পোরেট করি। এক তো আমি বাংলাতে পড়ানো শুরু করি, এবং 2 5,000 টাকাতে তখন শুরু করেছিলাম। আপনি যে পয়সার কথা বললেন সেই জন্য আমি বলি, আমি যাদের প্রথম ইনিশিয়ালি আমি তো বায়োলজি পড়াতাম, ফিজিক্স কেমিস্ট্রির জন্য যাদেরকে বলেছিলাম, বা বাকি যারা নন টিচিং ও 3-4 জন, প্রথমে যখন আমরা 7-8 জন ছোট্ট একটা টিম দিয়ে শুরু করেছিলাম, আমি প্রত্যেককে এটাই বলেছিলাম যে আমি কিন্তু মাইনে দিতে পারবো কিনা জানি না পরের 6 মাস, আর স্টুডেন্ট কেউ হবে কি হবে না আমি তো কিছুই জানি না, কি মাইনে দেবো। তো 6 মাস তোমরা পড়াও, যদি 6 মাস পরে দেখি যে কেউ পড়লো না তাহলে আমরা বন্ধ করে দেবো। তাহলে আমি এতদিন ধরে যা আমার কাছে যদি কিছু থাকে সেগুলোকে বেঁচে বুঝে তোমাদের কিছু রেমুনারেশন দিয়ে দেবো, আর যদি হয় তাহলে চলবে। প্রথমে কিন্তু আমাদের কেউ বিশ্বাস করতো না। প্রথম কথা যখন আমরা ভাবলো যে 5,000 টাকায় কি করে সম্ভব, 2 হচ্ছে বাংলায় কি করে সম্ভব। তো আমরা ইনিশিয়ালি ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই কিছু স্টুডেন্ট পেতাম, গ্রামের দিকের একদম, তারাই কিছু স্টুডেন্ট পড়তো। কিন্তু এখন আমি বলতে পারি এই 4 বছর হয়ে গেছে, 5 বছর হতে চললো, এখন কিন্তু যদি 100 জন স্টুডেন্ট হয় তার মধ্যে যদি 50 জন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হয়, 30 জন সিবিএসসি, 20 জন আইএসসি, মানে এখন কিন্তু 50-50 অলমোস্ট। কারণ এখন সবাই বুঝে গেছে যে আলটিমেটলি বোর্ডস ম্যাটার করছে না, এবং আমরা যে কন্টেন্টটা দিচ্ছি, আমরা যেভাবে পড়াচ্ছি সেটা যে কোনো বোর্ডের, কারণ আমি হার্টকে হার্টই বলি। অবশ্যই। তাই যদি কেউ বাংলা মানে বাঙালি, আমার একটাই রুল যে বাঙালি হতে হবে, নন বেঙ্গলি স্টুডেন্ট, কারণ যেহেতু আমরা কমিউনিকেশনটা পুরোটা বাংলাতেই করছি, মানে আমি বলছি যে আমাদের হার্টে 4খানা চেম্বার রয়েছে, ওপরে 2টো এট্রিয়াম, 2টো ভেন্ট্রিকেল, এই লাইনটাই আমি বলছি। কিন্তু এটা আমি বাংলাতে বললাম, কিন্তু আমি প্রত্যেকটা সাইন্টিফিক টার্ম কিন্তু ইংরেজিতে বললাম। এটা কেন করলাম, কারণ আলটিমেটলি ওরা যখন নিট পরীক্ষাটা দেবে, ওরা যদি ইংরেজি টার্মগুলো না জানে তাহলে ওরা পিছিয়ে পড়বে, আর 2 যখন ওরা ডাক্তারি দিতে যাবে তখন ওরা পিছিয়ে পড়বে। তাই আমি টার্মগুলো সব ইংরেজিতে ইউজ করি, বাকি পুরো গল্পটা বাংলায় বলি। এবং ওই যে বললাম মেডিকেল কলেজে আমার যে আফসোসটা ছিল, স্টোরি মিস করতাম, যে গল্প, আমি মনে করি যে আমার পড়ানো কেন লোকে পছন্দ করেছে বা কেন আমার কাছে পড়ে, তার কারণ আমি ওই গল্পটাকেই নিয়ে এসেছি পড়ানোর মধ্যে। যে কোনো একটা জিনিস যখন আমি বলছি, সেটা যত কঠিন টপিকই হোক না কেন, শুড বি আ স্টোরি, যে স্টুডেন্টরা যেন পডকাস্টের মতোই ওই গল্পটা শোনে। এটা তো সেই ডাক্তারির মহান উদ্দেশ্য, যেটা আমরা চিরকাল বলে এসেছি, ডাক্তারদের দেখে এসেছি, অগ্নিশ্বরের সিনেমা থেকে আমরা শুনে এসেছি যে প্রত্যন্ত গ্রামে গিয়ে ডাক্তাররা মানুষের সেবা করবেন, সেই রকমই পড়ানোর ব্যাপারটাও হচ্ছে। কিন্তু ডাক্তারির ক্ষেত্রে, ডাক্তাররা যখন আপনারা পড়তে যান, ডাক্তারিতে চান্স পান, কারোর কি এরকম মাইন্ডসেট থাকে যে আমি গিয়ে মানুষের সেবা করবো, নাকি সবাই ভাবে যে আমি প্রচুর টাকা করব, বাড়ি করব, কিরকম হয়? এগুলো খুব কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র, ঠিক আছে। প্রথম কথা, সেবা, আমি খুব কন্ট্রোভার্সিয়াল লাইন এটা বলতে পারি। সোশ্যাল মিডিয়াতে দেখবেন বেশিরভাগ লোকজন বলে সেবা, আমি এটাতে একটু ডিফার করি। ডাক্তারি ঠিক সেবা নয়, ডাক্তারি ইজ আ সার্ভিস। সার্ভিস আর সেবা, চ্যারিটি, এর মধ্যে পার্থক্য আছে। কেন? ধরুন আপনি বললেন তো সেবা, ধরুন আপনি আমার কাছে দেখাতে এলেন, আমি আপনার একটা ওষুধ দিলাম, আপনি কাল মরে গেলেন, আপনার বাড়ির লোককে আমাকে ছেড়ে দেবে না ছাড়বে না, হ্যাঁ কি না? না। আমার এগেনস্টে কেস করবে, অবশ্যই। আমি মারতে বলছি না, কিন্তু কেস তো আমার এগেনস্টে করবে, কোর্টে যাবে, লিগাল কেস করবে। কেন করলো? এটা যদি চ্যারিটি হতো করতো না, এটা করেছে সার্ভিস বলি। তাই এই যে প্রথমেই এগুলো মানুষ শুনতে ভালোবাসে, ডাক্তারি কোনোদিন না না না, মানুষের এই চিন্তাটা আসে কোথা থেকে? আসে এখান থেকেই যে ডাক্তাররা আমাদের এগুলো সাবসিডিতে পড়ছে, তারা যে টাকা খরচা করে পড়ার কথা, তার বদলে একজন ডাক্তার তৈরির পিছনে সরকার অনেক টাকা খরচা করছে। এগুলো খুব যে ঠিক কথা তা নয়, এগুলো যে খুব ঠিক কথা তা নয়, কারণ খুব কম স্টুডেন্টরাই চান্স পায়, তারা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। মানে আমার র্যাঙ্ক ছিল 80, না সেটা তো এবার আমি বলছি, তারাই শুধু সাবসিডি থেকে, আমরা প্রতি মাসে ধরুন 1,000 টাকা করে দিই। এবার সরকারি কলেজ, সরকারি স্কুল, তার টাকা তো কোথাওই বেশি না। তাহলে কি আপনি বলবেন যে স্কুলেও যারা পড়ছে সেটাও, তাকেও আপনি দায় করে তুমি পড়াশোনা কেন করেছো? না, এখানে স্কুলেও তো, সরকারি স্কুলেও তো টাকা কম। একজন স্টুডেন্টকে যখন স্কুলে এসে পড়ছে, তাকে পাস করাতে বা এই কোর্সটা শেষ করাতে যা খরচা হয় সরকারের, একজন ইঞ্জিনিয়ারকে শেষ করাতে যা খরচা হয় একটা কোর্স, একজন ডাক্তারকে একটা কোর্স পুরো কমপ্লিট করাতে সরকারের তার থেকে অনেক বেশি টাকা খরচা হয়। এটা একদম ঠিক ধারণা নয়। কেন আমি বলছি,
এটা কিন্তু লোকে বলে, কিন্তু এর খুব একটা সত্যতা নেই। কেন? তার কারণ একটা সরকারি মেডিকেল কলেজ যেগুলো, সেগুলো তার সঙ্গে হাসপাতাল, আপনি এটা ভালো করে বুঝুন। হ্যাঁ। আমাদের জন্য কিন্তু কোনো পেশেন্টকে ভাড়া করে নিয়ে আসা হয় না, না। ব্যাপারটা বুঝুন। হুম। আমরা শিখি কিন্তু যে পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়েছে তার উপরই। হুম। আমাকে কেউ আলাদা করে শেখাচ্ছে? 2 নম্বর কথা, যে আমাকে পড়াচ্ছে সে কিন্তু হাসপাতালের পেশেন্টটাকেও চিকিৎসা করছে, তাকে কিন্তু সরকার টাকা দিচ্ছে পেশেন্ট চিকিৎসা করার জন্য, অ্যাডিশনালি সে আমাকে পড়াচ্ছেও। এরকম কি হচ্ছে যে একজন টিচারকে শুধু হায়ার করে আনা হলো আমাকে পড়ানোর জন্য? না, তাকে দিয়ে কিন্তু পেশেন্টটাও দেখানো হচ্ছে। হুম। তো এগুলো খুব সহজ কথা বলতে, কিন্তু আপনি যদি খুব ডিপলি অ্যানালিসিস করেন তাহলে এরকম সাবসিডি বা এই কথাগুলো কোথা থেকে এলো আমরা জানি না। প্রথম কথা, আমরা ফিস দিই, আমি যদি হিসাব করি আমরা মাসে মনে হয় প্রতি মাসে 1000 টাকা করে দিই। সেটা তো নমিনাল একটা fee। সেটা যে কোনো সরকারি স্কুল, সরকারি মেডিকেল কলেজ নমিনালি হবে, কারণ আমরা তো মেরিটের জন্য গেছি। এটা তো সবাই চান্স পাইনি, আমাদের সময় 1000 সিট ছিল, হুম। আমি তার মধ্যে 100-র মধ্যে র্যাঙ্ক করা একটা ছেলে, তো আমি তো এটা ডিজার্ভ করি, স্কলারশিপ তো আমি ডিজার্ভ করি, সেটা তো আমার মেরিটের জন্য। আমাকে তো এমনি এমনি কেউ এসে বলেনি যে তুমি ডাক্তার হও, ওটা তো আমার মেরিটের দাম। এই যে বিদেশে লোকে পড়তে যায়, স্কলারশিপ দেয়, হুম। সেটা তো স্কলারশিপ, মানে সেই জন্যই আমি সরকারি জায়গায় গেছি, পড়তে গেছি, এবং সেই জন্যই আমার টাকাটা কম লাগছে। কিন্তু এই যে সাবসিডি কনসেপ্ট, কারণ যে ধরুন একটা ব্লাড টেস্ট হচ্ছে, প্যাথোলজি, ধরুন আমি প্যাথোলজি শিখতে যাচ্ছি সেকেন্ড ইয়ারে, আমি যে প্যাথোলজি ল্যাবে শিখতে যাচ্ছি সেই প্যাথোলজি ল্যাবেই কিন্তু পেশেন্টদেরও টেস্ট হচ্ছে, তার মানে ওটা কিন্তু শুধু আমার জন্য তৈরি করা হয়নি, ওটা পেশেন্টকে সার্ভ করার জন্য তৈরি করা হয়েছে। তাই সরকারি মেডিকেল কলেজ মানে কিন্তু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। হ্যাঁ। সেখানে কিন্তু আমার জন্য এক্সক্লুসিভ কিছু করা হচ্ছে না। ওখানে ধরুন অনেকগুলো রাখা রয়েছে, অর্গান রাখা রয়েছে, বিভিন্ন স্যাম্পেল রাখা রয়েছে, সেগুলো কারা? সেগুলো পেশেন্টদেরই স্যাম্পেল। এরকম নয় যে টাকা দিয়ে ওটা কারুর থেকে আনা হয়েছে। তাই এই যে লোকে এটা বলে, আমি মাঝে মাঝেই শুনি যে সাবসিডি সাবসিডি, এটা ভুল। প্রথম কথা, আমি যখন সরকারি মেডিকেল কলেজে গেছি ওটা আমার মেরিটের দাম, 1। আর 2 হচ্ছে, কোনো মেডিকেল কলেজেই যে কটা জিনিসের থেকে আমরা শিখছি, আমরা ধরুন একটা ক্যাডাভারের থেকে শিখছি, মৃতদেহ, সেই মৃতদেহটা কি টাকা দিয়ে কেউ কিনে আনছে? না, কেউ বডি ডোনেট করেছে, বা কোনো রকম যেগুলো হয়তো কোনোভাবে কোনো মানে মৃতদেহ এসছে, বা কেউ যখন মৃত্যুর পরে মানে মরণোত্তর দেহদান করে, সেগুলোকে তো আমরা ডিসেকশন করি। টাকা দিয়ে তো কিনে আমার জন্য আনছে না কেউ। আনছে না, এই এক্সপেকটেশনসটা আসলে তৈরি হয় না যারা প্রাইভেট কলেজ থেকে পাশ করে তাদের জন্য। প্রাইভেটে তারা জানে কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়ছে, পাশ করে আসছে। কারুর জন্যই নয়। সেবা, দেখুন ডাক্তারি এই প্রফেশনটা এমন, ডাক্তারের কাজই হচ্ছে মানুষকে সুস্থ করে তোলা, সেটাই সে করবে। এইবার ধরুন আমি একজন পেশেন্ট, আমার শরীর খারাপ হয়েছে, আমার পয়সা নেই, তাহলে আমি কি স্বাস্থ্য ঠিক করতে পারবো না? অবশ্যই, ওটা অধিকার আপনার। সেই জন্যেই সরকাররা মেডিকেল কলেজ, হাসপাতাল, সরকারি সেখানে বিনা পয়সায় মানুষের ট্রিটমেন্ট হয়, এবং ট্রিটমেন্টটা কে করে? ডাক্তার করে। কিন্তু সেখানেও কি ডাক্তাররা বিনা পয়সায় কাজটা করছে? না, ডাক্তাররা তো মাইনে পাচ্ছে সেখানে। তার মানে এটা কোনোদিনই সেবা নয়, এটা বরাবরই একটা সার্ভিস। যে সার্ভিসটা এমন একটা সার্ভিস যেটা একটা নোবেল প্রফেশন, যেখানে এটা এমন একটা সার্ভিস যেটা মানুষকে ডাইরেক্টলি ভালো করে দিচ্ছে। কিন্তু এরকমই প্রত্যেকটা প্রফেশন, যে ধান চাষ করতে, সে যদি কাল থেকে বলে আমি আর ধান চাষ করবো না, কিন্তু ধান চাষীকে নোবেল প্রফেশন বলা হয় না। ভুল করে। আমি ডাক্তারি- এইগুলো তৈরি করা হয়েছে, এগুলো দীর্ঘদিন ধরে সমাজে এই ধারণাগুলোকে তৈরি করে। আমি তো মনে করি কালকে হঠাৎ করে যে ধান চাষ করতে, সে সব চাষিরা বললো আমি আর চাষ করবো না, আপনি মরে যাবেন। তাহলে কালকে হঠাৎ করে বললো, সবাই বললো আমি আর ট্রেন চালাবো না। প্রত্যেকটাই সার্ভিস। এইবার এইটাকে মানুষ কেন এত ইমোশনালি নিচ্ছে? এখন কিন্তু আর এত ইমোশনালি নেয় না, না হলে কি ডাক্তারদের ওপর এত মারতো? কথায় কথায় গিয়ে মারছে, অপমান করছে, মাথায় রডের বাড়ি মারছে, এত কিছু করছে কেন? করছে তার কারণ পাবলিকের যেটা যুক্তি, পাবলিকের যুক্তি হচ্ছে ডাক্তাররা এখন প্রফেশনাল হয়ে গেছে, ডাক্তাররা সেই সেবার মনোভাবটা তাদের মধ্যে ডাক্তারদের নেই। প্রফেশনাল, ডাক্তাররা বরাবরই প্রফেশনাল ছিল, প্রফেশনালি হওয়া উচিত, প্রফেশনালি থাকা উচিত। উদাহরণ হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা বলা হয়, এরকম বেশ কিছু ডাক্তারের কথা বলা হয় যারা মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিতে, বিনা পয়সায় এখনো চিকিৎসা দেওয়া হয়। যারা দেয় আর কি বিনা পয়সায়, হ্যাঁ। তাদের উপর আক্রমণটা হয় না। কে বললো বিনা পয়সায়? আর বিনা পয়সায় চিকিৎসার এই কনসেপ্টটাই তো ভুল। বিনা পয়সায় চিকিৎসা ধরুন আমি একজন ডাক্তার, আমি বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি, আমি খাবো কি করে? আমাকে সেটা বলে দিন। না, কিছুটা পার্ট থাকবে। এটা কি করে হলো? তার মানে পুরোটা বিনা পয়সায় নয়। তার মানে আপনি বলছেন, তার মানে আপনি মানে মানুষ কি চাইছে যে 5 দিন কেউ বা 3 দিন কেউ টাকা নিক, আর 3 দিন বিনা পয়সায় চিকিৎসা করুক। এটা লজিক হয়? এরকম হয় না কখনো। দেখুন আমাদের কাছে যখন পেশেন্ট আসে, এবং যখন পেশেন্টকে আমি যখন দেখে বুঝি, আমার কাছেও যখন কোনো পেশেন্ট আসে, আমি যখন দেখে বুঝি যে তার অবস্থা খুব খারাপ, তখন তো আমি তার থেকে ভিজিট নিই না। আমি আমার কাছে কোনো যদি স্যাম্পল ওষুধ থাকে আমি তাকে দিয়ে দিই, তাকে ওষুধ
এরকমও হয়েছে বহুবার যে আমি ওষুধ কেনার টাকাও দিয়ে দিয়েছি। কিন্তু মুশকিল হয়ে গেছে এই জিনিসগুলোকে নিয়ে যদি কেউ মার্কেটিং করে তাহলে এই ভুল ধারণাটা তৈরি হবে। কিন্তু আমি আবারও বলছি, ডাক্তার ইজ আ প্রফেশন, ইটস আ প্রফেশনাল কোর্স, ইটস আ প্রফেশন। সেবার কথা আমি যদি আপনাকে বলি, আপনি অনেক জায়গায় দেখেছেন ফ্রি হেলথ চেক আপ হয়, খেয়াল করেছেন? হ্যাঁ। কতগুলো পেশেন্ট দেখে সেখানে, কত মিনিট করে দেখে? 2 মিনিট পার পেশেন্ট। মানুষ খুব বিরাট খুশি যে 2 মিনিট দেখছে, কিন্তু বিনা পয়সা দেখছে। আরে 2 মিনিটে আমি পেশেন্টের সঙ্গে তার হিস্ট্রি নেব, আমি তার এক্সামিনেশন করব, তার সঙ্গে তার মন বোঝার চেষ্টা করব, তার কথা বলবো, তার ব্যাকগ্রাউন্ডে আমি কিছু নিতে পারবো? 2 মিনিটে পেশেন্ট এসে বললো ডাক্তারবাবু গ্যা বলেছে, আমার এখানে প্যান 40 লেখা হয়ে গেছে, আমি আর পুরো কথাটাও শুনছি না। এটাকে আপনি চ্যারিটি মনে করেন? এইটাই হচ্ছে প্রফেশনালিজম নয়, এইটাই সমস্যা। আমার বক্তব্য, আমি আমার মেরিটের জন্য ডাক্তারি পড়েছি, আমি একটা প্রফেশনাল কোর্স করেছি, আমি শিখেছি, এটা একটা স্কিল ডেভেলপ করেছি। আমি সেই স্কিলটা যখন কাউকে দেব, সময় দেব, তাকে আমি সুস্থ করে তুলবো, তার জন্য আমি আমার রেমুনারেশন নেব। এবার অবভিয়াসলি আমিও যখন আমি পড়ানোর ক্ষেত্রেও বলছি, আমাদের কোর্স ফি বছরে 5,000 টাকা। এরকম বহু স্টুডেন্ট আছে যাদেরকে আমরা 4,000 টাকাতে পড়াই, 3,000 টাকাতে পড়াই, 2,000 টাকাতে পড়াই, 500 টাকাতে পড়াই, ফ্রিতে পড়াই। কেউ বললো ডাক্তার আমি 5,000 টাকা দিতে পারছি না, আমরা 3,000 টাকা দিতে পারবো, তাতেই পড়াই। আমরা তার জন্য তার ইনকাম সার্টিফিকেট নিই। এবার আমার 1 টাকাও দেওয়ার ক্ষমতা নেই, ইনকাম সার্টিফিকেট নিই, সত্যি দেখি যে তারা গরিব, আমরা ফ্রিতে পড়াই। এখানেও কোনো পেশেন্ট এসে বললো ডাক্তারবাবু সত্যি আমার ভিজিটটা আমি দিতে পারবো না, ফ্রি। এখানে দুটো আরো প্রশ্ন আছে এই প্রসঙ্গেই। প্রথমত, ডাক্তাররা তো পেশেন্ট দেখছেন, তার থেকে ফি নিচ্ছেন, এটা একটা ইনকামের জায়গা গেল। আর একটা হচ্ছে ডাক্তাররা ওষুধ কোম্পানির থেকে অনেক কমিশন নিচ্ছেন। দেখুন, আমি নিই না, এইটা নিয়ে আমি কোনো মন্তব্যই করব না। এটা প্রত্যেকটাই একটা ব্যক্তিগত ব্যাপার, কে নেবে কে নেবে না। এবার আমার বক্তব্য যে যদি নেয়, এবার যদি নেয় কেউ, তাহলে তাকে দিচ্ছে কেন? আমি এটা শুনি বরাবর যে টাকা নিচ্ছি। প্রথম কথা, টাকা নেওয়া কিন্তু আজকের দিনে নেক্সট টু ইম্পসিবল, আমি যতদূর জানি। কারণ এখন যে কোনো টাকা আপনি যদি নেন, তাহলে যে কোম্পানি আপনাকে টাকা দেবে বা আপনি যদি টাকা নেন, তাহলে ওগুলো পুরোটাই প্যান কার্ডে হিট হয়, তার মানে ওটা লিগাল হয়ে গেল। তার মানে আপনাকে টাকা দিচ্ছে, কোনো কারণ দেখিয়ে দিচ্ছে, আপনি সেটাকে, কালো টাকাও তো হতে পারে, ইম্পসিবল ব্যাপার। একটা কোম্পানি ওরকম ভাবে দেয়ই না টাকা। প্রতিটা টাকা আপনি একটু খবর নেবেন, এখন যদি আপনাকে 1 টাকাও কেউ দেয়, তাহলে সেটা প্যান কার্ডে শো করবে। আর একটা কথা শোনা যায় যে বিদেশে ট্যুরে নিয়ে যাচ্ছে, ওখানে প্রচুর খরচা হচ্ছে, এগুলো আমিও শুনেছি। দেখুন, আমাকে কোনোদিন কেউ এসে অফারও করলো না আজ অব্দি, আর কেউ এরকম বললো না, তো আমি বললে বুঝতে পারতাম। কিন্তু প্রথম কথা হচ্ছে, এগুলো কেনই বা করে? দেখুন, এগুলো না খুব গ্রে জোন, এগুলো নিয়ে আপনি আলোচনা করলে অনেক আলোচনা করা যায়। দেখুন, ধরুন একটা প্যারাসিটামল হচ্ছে একটা কম্পোজিশন, তো প্যারাসিটামল কম্পোজিশনের ধরুন 10খানা ট্যাবলেট রয়েছে মার্কেটে, বিভিন্ন আলাদা আলাদা নামে। একজন ডাক্তার একটা ওষুধ লিখছে, তাহলে আইদার নিয়ম করে দেওয়া উচিত যে প্যারাসিটামল ছাড়া আর কিছু লিখবে না, এরকম একদম সরকারের নিয়ম করে দেওয়া উচিত। সরকার কিন্তু সেরকম নিয়ম শুধু সরকারি হাসপাতালেই করছে, কিন্তু এরকম ভাবে ওভারঅল পুরো দেশে নিয়ম চলছে না যে তুমি শুধু প্যারাসিটামল লিখে দাও। তার মানে ট্রেড নেম 10টা কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানি লিখতে হবে। আচ্ছা, এবার 10টা কোম্পানি প্যারাসিটামল বানাচ্ছে, কারা কেন বানাচ্ছে? প্রফিটের জন্য বানাচ্ছে। তো সবার হাতেই প্যারাসিটামল, সে এবার এটা তার মার্কেটিং স্ট্র্যাটেজি হয়তো, যে আমার প্যারাসিটামলটা কেন বেশি বিক্রি হবে, সবই তো একই রকম কাজ করবে। এবার তার জন্য সে কি করছে কি না করছে সেটা তো তার ব্যাপার। তো আমার মনে হয় এগুলো না, এগুলো বলা খুব সহজ যে এরকম ডাক্তাররা কেউ হয়তো ট্যুরে যাচ্ছে বা কি, আমি জানি না, হয়তো ট্যুরে কিন্তু যায় না, অ্যাকচুয়ালি যায় হচ্ছে যেগুলোতে, সেগুলো বিভিন্ন মেডিকেল কনফারেন্স হয় দেশে এবং বিদেশে, সেই কনফারেন্স গুলোতে যায় আমি যতদূর জানি। না, সেটা যেভাবেই বেনিফিটটা পাক, সেটা যে কাইন্ডেই আসুক না কেন, সেটা মানিটারি হোক বা অন্য কোনো ভাবে, সেটা ফ্যাক্টর না, আলোচনাটা না আসে কি। দেখুন, আমি ওটাই বলছি, আমি এগুলো শুনি বরাবর, যেহেতু আমার কাছে প্রত্যক্ষভাবে এখনো অব্দি আসেনি, তাই আমি জানি না, বা আমাকে কেউ অফার করেনি আজ অব্দি যে আপনি আমার ওষুধটা লিখুন, তাহলে আমি আপনাকে এটা দেবো বা এরকম করবো, এটা আমার কাছে এখনো অব্দি কেউ আসেনি। আমি ঘুরিয়ে ফিরিয়ে সব রকম ওষুধই লিখি ওই জন্য, ঠিক আছে, যেহেতু আমার কোনো ব্র্যান্ড চয়েস নেই। কিন্তু আমাদের থেকে আপনি তো বেশি জানবেন, কারণ আপনি এই ফিল্ডেই আছেন, এর সাথে পুরোপুরি একদম ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয় যে এটাকে বন্ধ করে দেওয়া উচিত, সরকারের নিয়ম করে দেওয়া উচিত যে কোনো ট্রেড নেম লেখা যাবে না, সেই নিয়মটা সরকার করে দিক, শেষ খেলা। এবার সেটা কি করতে পারবে সরকার? কারণ তাহলে তো ওষুধ কোম্পানিগুলোর কি হবে? তাহলে তো লোক ওষুধ বানানোই বন্ধ করে দেবে, তাহলে একটা কোম্পানি বানাবে, বাকিরা তো বানিয়ে কোনো লাভ নেই। কিন্তু এই জিনিসটা যখন তখন তারা আবার ওষুধের দোকানে গিয়ে হয়তো টাকা দেবে, কারণ বলবে যে যখন তাহলে প্যারাসিটামল নিয়ে এলো, আপনি তাহলে আর এই ওষুধটাই বার করবেন।
তাহলে ওরা তখন আবার বলবেন যে ওষুধের দোকান, তখন কিন্তু আবার মানুষদের অসুবিধা হবে না। ধরুন ডাক্তাররা একটা জায়গায় দেখলো যে কোথাও একটা বিদেশে গেছে কনফারেন্সে, তখন বলে নিশ্চয়ই এটা পয়সা দিয়ে নিয়ে গেছে, কিন্তু ওই টাকাটাই ধরুন ওষুধের দোকানের লোকটা নিয়ে দোতলা বাড়িকে 4 তলা বানিয়ে নিল, সেখানে আবার লোকের আমি দেখেছি মেইনলি অসুবিধা ডাক্তাররা একটু, এটা আবার সব পুরো দেশে না, আমি আমার রাজ্যে একটু বেশি দেখেছি যে একজন ডাক্তার সে বড় লোক কেন হবে। এদিকে মহারাষ্ট্রের ডাক্তাররা ফেরারি কিনে ঘুরে বেড়াচ্ছে, ব্যাঙ্গালোরের ডাক্তাররা রোলস রয়েস চড়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে আপনি একটা 2 নম্বরই। মানে আমাদের রাজ্যে একটু পয়সাটা নিয়ে একটু সমস্যা আছে, মানে আমাদের রাজ্যে একটু বড় লোক বা পয়সা আয় করছে এই জিনিসটা খুব একটা পছন্দ করে না, মানে জানি না, এটা মাইন্ডসেট। কিন্তু এখানে আরো একটা গ্রে জোন রয়েছে, যেটা আপনি বললেন যে নার্সিং হোম, বড় বড় যে এই সুপার স্পেশালিটি হসপিটাল বা এইসবগুলো যারা রয়েছে, তাদের ওখানে যে ডাক্তাররা রয়েছেন, লোকে বলে যে সেই ডাক্তাররা আসলে ডাক্তার চিকিৎসা করার থেকেও বেশি তাদের উদ্দেশ্য হচ্ছে ওই হসপিটালের ব্যবসা বাড়ানো। আমি চাই যে সরকার এমন সিচুয়েশন তৈরি করুক যাতে নার্সিংহোমের প্রয়োজনই না হয়। নার্সিংহোম থাকবে কেন, সব সরকারি না, হাসপাতাল এখন করে দেবে। যেখানে আছে এই সিচুয়েশন, এটা কি সত্যি মানে সেটা তো ডাক্তারের হাতেই নয়, নার্সিংহোম ইটস আ প্রাইভেট এন্টিটি রান বাই আ ওনার, না, তার মালিক আছে, তার ডিসিশন, ডাক্তার তার কর্মচারী, সে যা বলবে তাকে তাই করতে হবে। এবং যদি ধরুন এরকম আমার ক্ষেত্রে হয়েছে, ধরুন কোনো একটা ইনস্ট্রাকশন আসছে, সে ব্যবসা করছে, নার্সিংহোম মানে সে ব্যবসা করছে, যে কোনো নার্সিংহোম, তো সে তার প্রফিট দেখবে। সে যদি লসে চলে, তার প্রচুর লোক তার উপর নির্ভর করছে, তাকেও তো দেখতে হবে। এবার ধরুন সে আমাকে বললো যে, ধরুন আপনার কথা অনুযায়ী মেনে নিলাম, ধরুন সে আমাকে বললো যে এই পেশেন্টটা যদি তোমার কাছে আসে আউটডোরে, তার সমস্যা থাকুক না থাকুক ভর্তি করে, এটাই তো লোকে বলে নার্সিংহোমে গেলে আইসিইউতে ভর্তি করে দেয়, এটাই তো আমি একদম ওই লাইনটাকেই নিলাম। এবং শুধু তাই নয়, এটাও বলে লোকে যে ডাক্তারদের কাছে এখন যেরকম সেলসম্যানদের টার্গেট থাকে যে হসপিটালকে মাসের শেষে এত টাকা হলো তো, দিতে হবে। ধরুন এটা বললো, আমাকে যদি বলে তোমার এটা টার্গেট, আমাকে যদি বলে যে তোমার কাছে আজকে আউটডোরে 20টা পেশেন্ট আসবে, তোমার টার্গেট তার মধ্যে 10টা পেশেন্টকে আইসিইউতে ভর্তি করা, আমাকে যদি বলে আমি রেজিগনেশন দেবো। লোকের তো চায় সেটাই, যে মানুষ ডাক্তাররা সেটা আমি সেটা করবো না, কিন্তু করুক ডাক্তাররা। তাহলে আমি বলছি আপনার আপনার এইটা একদম ইন্ডিভিজুয়ালের ওপর ডিপেন্ড করছে। যেরকম সব জায়গাতে ঠিক মানুষ আছে, খারাপ মানুষ আছে, বেশিরভাগই আমরা হচ্ছে গ্রে জোনে থাকি। আমাকে যদি বলে যে, কারণ আমি বরাবরই দেখুন, আমি সরকারি জায়গাতে দীর্ঘদিন থেকেছি, আমি বেসরকারি জায়গাতে দীর্ঘদিন থেকেছি, তো আমি সব দেখেছি। আমি মনে করি আমি যখন পেশেন্ট দেখছি, আমি বস, আমি ডিসিশন নেব। আমার যদি মনে হয় এই পেশেন্টটাকে আমার ভর্তি করার দরকার তাহলে করব, যদি মনে হয় ভর্তি করার দরকার নয় তাহলে করব না। যেমন আমার কাছে প্রাইভেট প্র্যাকটিসে অনেক পেশেন্ট আসে। রিসেন্টলি এই আগের সোমবারই একজন পেশেন্ট এসেছিলেন বেহালা থেকে, সে আমার সাথে কথা বললেন। আমি বেসিক্যালি আমি দেখলাম তার যে সমস্যা, আমি তার সাথে 20 মিনিট ধরে কথা বললাম। আমি দেখলাম যে তার যে সমস্যা, প্রথম কথা সবকটা ঠিকঠাক ওষুধ অলরেডি চলছে, উনি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আমার কাছে এসেছিলেন। আমার কিছুই নতুন কিছু করণীয় নেই, তার সঙ্গে ওনার একটা ক্যান্সার রয়েছে যেটা আমার ডিপার্টমেন্ট নয়, সেটা অঙ্কোলজিস্ট বা ইউরোলজিস্টের ডিপার্টমেন্ট। আমি ওনার থেকে ফিস নিলাম না, কারণ আমি তো কিছু করলাম না। এবার কারণ আমি এটা আমার বস, আমি ডিসাইড করবো যে আমি কি করব না করব। তাই আমি যখন কর্পোরেট হাসপাতালেও ছিলাম, ধরুন আমাকে বলা হচ্ছে যে আজকে, যেরকম আপনি বলেন যে কোনো প্রাইভেট জায়গায় বিভিন্ন টার্গেট থাকতেই পারে, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি মনে করি ইফ ইউ আর আ গুড ডক্টর, কারণ পেশেন্ট আলটিমেটলি আসবে ডাক্তারের জন্য। দেখুন আপনার উপর টার্গেট থাকতে পারে, কিন্তু যদি আপনি পেশেন্টকে ভালো করে দেন, তাহলে কিন্তু আপনার উপর থেকে সেই টার্গেট চলে যাবে। আপনার কাছে কি টার্গেট, আপনি তো আপনার জন্যই তো পেশেন্ট আসছে। তাই আমি মনে করি যদি কারোর স্কিলের ওপর কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এই পেশেন্টটাকে ভালো করে পাঠাবো, তাকে আমি ভর্তিই করবো না, কিন্তু আমি তাকে আউটডোরেই ভালো করে দেবো, তাহলে তো সে আবার 3 মাস পরে আমার কাছে ফলো আপে আসবে। আমি যদি নার্সিংহোমের বিজনেসের জায়গা থেকে বলি, তাহলে তো ওই পেশেন্টটা তো আমার থেকে অন্য কারোর কাছে চলে যাচ্ছে না, তাহলে সেই তার মধ্যে সেই কনফিডেন্স। তা আমি তো আপনাকে বললাম যে এটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। আমাকে যখনই এরকম, আমি কোনোদিন কারোর কথা শুনিনি। আমি যদি মনে করেছি যে একে ভর্তি করার দরকার, ভর্তি করেছি। যদি মনে করেছি একে জেনারেল বেডে রেখেই চিকিৎসা করা সম্ভব, জেনারেল বেডেই রেখে। যদি মনে করেছি আইসিইউতে দেওয়া সম্ভব, হয়তো পেশেন্ট পার্টি মনে করছে সম্ভব নয়, সেক্ষেত্রে আমি রিসেন্টলি একটা ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম। একজন পেশেন্ট এসেছিল হয়তো আউটডোরে, আজ থেকে 2 বছর আগে। একদম নর্মাল একজন বয়স্ক মহিলা, 60 বছরের মহিলা, তার ছেলের সঙ্গে এসেছিল। এসে বলছে গতকাল সন্ধ্যেবেলা থেকে ওনার মাঝে মাঝে এই বুকের এখানটা ব্যথা করছে। তো উনি ভেবেছিলেন গ্যাসের ব্যথা, গ্যাসের ট্যাবলেট খেয়েছেন, রাত কেটে গেছে, কিন্তু সকালে হয়েছে, এখনো ব্যথাটা হালকা হালকা রয়েছে, তাই উনি হাসপাতালে দেখাতে এসেছেন। শি ইজ কমপ্লিটলি ফিট। ওনার ডায়াবেটিস রয়েছে, প্রেশার রয়েছে, সেগুলোর ওষুধ চলে, বাট
উনি একদম সুস্থ, তো ছেলেটাও এসছে। তো আমি যখন এরকম চেস্ট পেনের পেশেন্ট আসে, আমি একদমই এটাকে খুব, মানে এটা আমার স্টাইল, মানে যা খুশি বলতে পারি, আমি খুব সিরিয়াসলি নিই। চেস্ট পেন আমি একদম হালকাভাবে নিই না, মানে গ্যাসের ব্যথা আমি ভাবি না। আমি আগে ভাবি চেস্ট পেন মানে হার্টের সমস্যা, আমি ভেবে নিই এটা। আমি সিম্পল ইসিজি করাই, কারণ ইসিজি সব থেকে সহজ, 100-200 টাকা ইসিজি হয়ে যায়। তো আমি ওনাকে বললাম যে আমি একটা হার্টটা শুনলাম, হার্টের কোনো অ্যাবনর্মালিটি নেই সেরকম, আমি ইসিজি করে নিয়ে আসতে বললাম। উনি ইসিজি করিয়ে নিয়ে এলেন, আমি ইসিজিটা দেখলাম, হার্ট অ্যাটাক, যেটা গত রাতে হয়ে গেছে, কিন্তু উনি নর্মাল। তো আমি ওনাকে বললাম আপনাকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে, আইসিইউতে অ্যাডমিট করতে হবে, কার্ডিওলজিস্টের রেফারেল লাগবে, দরকার হলে আপনাকে সিসিইউতে শিফট করতে হবে, এক্ষুনি ভর্তি দরকার। তো ওরা দুজন মুখ চাওয়াচাই করছে, ভাবছে ঠিক যেরকম আপনি ভাবছেন, মানে যেরকম বললেন ওরকম ভাবছে হয়তো আমার কাছে কোনো টার্গেট রয়েছে বা এরকম রয়েছে, সেই জন্য আমি একটা সুস্থ পেশেন্টকে আমি বলছি আইসিইউতে ভর্তি করতে। আমি বললাম কিন্তু এক্ষুনি ভর্তি হতে হবে। আমি এক্সপ্লেন করলাম যে এই হয়েছে, আপনার হার্ট অ্যাটাক হয়েছে। তা বললো ঠিক আছে দেখছি, আমি তো রেডি হয়ে আসিনি ভর্তি হওয়ার জন্য। তারপরে ওরা ঘুরে টুরে, আমি পরের পেশেন্ট দেখছি, আমি ওনাকে ভর্তি হতে লিখে দিয়েছি। আমার তো আউটডোরে পরপর পেশেন্ট আছে। 1 ঘন্টা পরে ওই ছেলেটি এসছে আমার কাছে, এসে বলছে মা সেন্সলেস হয়ে গেছে, মানে ওর নিচেই ছিল, সেন্সলেস হয়ে গেছে। হুইলচেয়ার আইসিইউতে ভর্তি হলো, পেশেন্টটা 2 দিন পরে এক্সপায়ার করলো। পেশেন্টটা যদি তখনই ভর্তি, অলরেডি ইটস টু লেট। কারণ আমরা বলি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে 60 to 90 মিনিটস দ্য গোল্ডেন আওয়ার, অলরেডি অনেক লেট করেছে। তারপরে আমরা ভর্তি করলাম, পেশেন্ট অলরেডি মানে কার্ডিওজেনিক শকে চলে গেছিল, চেষ্টা করা হয়েছিল রিভাইভ করার, কিন্তু করেনি। কিন্তু ওটাই আমি বলছি, আমার চিকিৎসার ক্ষেত্রে আমি বস, এবং সেই জন্য আমি মনে করি যে কেউ যদি তার স্কিল সম্পর্কে কনফিডেন্ট দেয়, কোনো টার্গেট, কোনো তার উপরে কেউ কারণ আলটিমেটলি নার্সিংহোমের মালিক থাকতে পারে, কিন্তু পেশেন্ট যখন আমি দেখছি আমার উপর কেউ নেই, আমি তখন কারোর কথা শুনবো না। সেটা যদি সবাই করে তাহলেই ঠিক থাকবে। এই কথাটা শুনে আমার মনে হলো, যেটা অনেকেরই এইরকম সমস্যা হয় যে মাঝরাত্রিরে হঠাৎ বুকে ব্যথা হচ্ছে বা এরকম কিছু, কিন্তু সেই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়ার উপায় নেই বা সুযোগ নেই, কি করবেন মানুষ? অবশ্যই যাবেন, আশেপাশে কোনো না কোনো একটা হাসপাতাল আছেই, সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকবেই। আমি আমার জুনিয়রদেরও শেখাই, কারণ আমাকেও আমার একজন স্যার শিখিয়েছিলেন যে ইফ ইন আ মিডনাইট আ পেশেন্ট কামস উইথ চেস্ট পেন, ফার্স্ট রুল আউট দ্য কার্ডিয়াক কজ। এটা হচ্ছে 1 নম্বর ডিকটাম। তাই আমি মনে করি রাত্রিবেলা কারোর বুকে ব্যথা হচ্ছে, তার অবভিয়াসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া উচিত, কারণ হার্ট অ্যাটাকের গোল্ডেন আওয়ারই হচ্ছে 60 to 90 মিনিট, এবং যাওয়া উচিত, ঠিক আছে। এবং সেখানে গিয়ে প্রত্যেক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটা বেসিক ট্যাবলেট থাকে কিছু, যেগুলো দিয়ে হার্ট অ্যাটাককে কিছুটা স্লো করা যায়। সেখান থেকে এবার আপনাকে একটা বড়, আপনি যেখানে টাইম পাবেন আপনি যে আর একটা বড় কোথাও যেতে। হ্যাঁ ঠিক আছে, যদি বাই চান্স কোনোভাবে না যেতে পারেন তখন কি করবেন? কোনো উপায় নেই, বাড়িতে কি করবেন? যদি আপনার হার্ট অ্যাটাক ব্যাপারটা কি আপনাকে বুঝতে হবে আগে। হার্ট অ্যাটাক মানে হচ্ছে হৃৎপিণ্ড, আমাদের বুকে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড থেকে বিভিন্ন পাইপ বেরোচ্ছে, যেটা আমাদের গোটা শরীরকে রক্ত দিচ্ছে। হৃৎপিণ্ডের তো নিজেরও রক্ত প্রয়োজন, হৃৎপিণ্ড থেকে পাইপ বেরিয়ে সারা শরীরকে রক্ত দিচ্ছে, হৃৎপিণ্ডকে কে রক্ত দিচ্ছে? তো এই যে পাইপ বেরোয়, ওইখান থেকে একটা ছোট পাইপ বেরোয় যে হৃৎপিণ্ডটাকে রক্ত সাপ্লাই করে, তাকে আমরা বলি করোনারি আর্টারি। তো হোয়াট ইজ হার্ট অ্যাটাক? ওই করোনারি আর্টারির মধ্যে ব্লকেজ হয়ে যায়, নোংরা জমে যায়, এবং ওই ব্লকেজটা ধরুন আমাদের সবারই কম বেশি রয়েছে এখানে। ব্লকেজটা অনেক সময় কি হয়, অনেক সময় বাস্ট করে, এবং বাস্ট করে ওই নোংরাটা পুরো আর্টারিটাকে ব্লক করে দেয়। তো হঠাৎ করে হার্টের মধ্যে রক্ত যাওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এবং তখন ওটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। তখন একমাত্র ট্রিটমেন্ট, আইডিয়াল ট্রিটমেন্ট কি? ওই ব্লকটাকে আপনাকে সরাতে হবে। আপনি কি করবেন তাছাড়া? একটাই ট্রিটমেন্ট, যেটাকে আমরা ওই অ্যাঞ্জিওপ্লাস্টি বলি, আর ওটা ছাড়া আর কি করবেন তখন আপনি? মদ খেলে হার্ট অ্যাটাক হয়? মদ খেলে, যদি হার্টের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তাহলে মদ খেলে হার্ট ফেলিওর হওয়ার চান্স আছে। মদ দীর্ঘদিন ধরে খেলে যেটা হয়, যে হার্টটা এরকম আস্তে আস্তে পাতলা হয়ে যায় এবং বড় হয়ে যায়, যার ফলে যেটা হয় যে হার্ট নর্মালি এরকম করছে বলে হার্ট থেকে রক্তটা বেরোচ্ছে, বা যেহেতু এটা পাতলা এবং বড় হয়ে যায়, হার্টের মধ্যে আর এই ক্ষমতাটা কমতে শুরু করে। তো তখন সেটাকে আমরা হার্ট ফেলিওর বলি। যার ফলে কি হবে? যার ফলে আর হার্ট থেকে রক্ত বেরোবে না, হার্টের মধ্যে রক্ত জমতে শুরু করবে, জমতে জমতে ব্যাকফ্লো হবে, ব্যাকফ্লো হয়ে ফুসফুসে আসবে, ফুসফুসের মধ্যে জল জমা শুরু করবে, আপনার শ্বাসকষ্ট হবে, এবং শরীরে বিভিন্ন জায়গায় জল জমবে, আপনার পা ফুলে যাবে, লিভার ফুলে যাবে। দিস ইজ হার্ট ফেলিওর। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম নানা রকম থিওরি ঘুরে বেড়ায় যে পার ডে 1 পেগ খেলে, কেউ বলে পার ডে 2 পেগ খেলে হার্ট নাকি আরো ভালো থাকবে। এগুলো সব আগেকার দিনের সব গল্প, বিভিন্ন রকম গল্প আছে। মদ একদম খাওয়া যায় না, ঠিক আছে? মদ ডেঞ্জারাস জিনিস।
এবার এই ভিডিওটা যখনই আপনি দেবেন, দেখবেন বহু লোক বলবে যে আমি তো 90 বছর অব্দি মদ খেয়ে ভালো আছি। সে ভালো আছে ভগবান সহায়তার, সে যে ঈশ্বরকেই বিশ্বাস করে সে সহায় আছে বলে ঠিক আছে, কিন্তু এক পেগ মদও ইজ সাফিসিয়েন্ট টু ডিস্ট্রয় ইউ। এবার আপনি রিস্ক নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। মদ তো বন্ধ নয় দেশে, তাহলে তো বন্ধই হয়ে যেত। তাই আমি এগুলো নিয়ে, কারণ এগুলো হলেই দেখবেন কমেন্ট আসবে যে তাহলে সরকারকে, আমি সরকার নই ভাই, যে আমি মদ বন্ধ করার কেউ নেই। মদ খাওয়া উচিত নয়, বন্ধ করা উচিত কি উচিত নয় সেটা সরকারের ডিসিশন, খাওয়া উচিত নয় এটা মানুষের ডিসিশন। কারণ আমি যদি ওপর থেকে শুরু করি, মদ আপনার ব্রেনকে এফেক্ট করবে। এমনি তো মদ খেলে লোকে টালমাটাল হয়ে পড়া আলাদা কথা, মদ ব্রেনকে এফেক্ট করে। ওয়ার্নিকেজ এনকেফেলোপ্যাথি বলে একটা ডেঞ্জারাস ব্রেনের সমস্যা করে, যেখানে আপনার চোখটা পুরো দাঁড়িয়ে যাবে, আপনি আর চোখ নাড়াতে পারবেন না এবং আপনার সেন্স টেন্স সব চলে যাবে। আর একটু যদি নিচে আসি, তাহলে মদ আপনার এই দুটো দিক, প্যারোটিড গ্ল্যান্ডকে এরকম ফুলিয়ে দেবে। আরও যদি একটু নিচে আসি, তাহলে মদ খেলে আপনার যেটা বললাম যে হার্ট বড় হয়ে গিয়ে হার্ট ফেলিওর হয়ে যাবে। যদি লিভারে আসি, প্রথমে ফ্যাটি লিভার হবে, তারপরে সিরোসিস অফ লিভার হবে, যেখান থেকে লিভার ক্যান্সার হয়ে আপনি মরে যেতে পারেন। যদি বাঁদিকে আসি, তাহলে অগ্নাশয় রয়েছে, যেখানে মদ ডাইরেক্টলি এফেক্ট করে প্যানক্রিয়াটাইটিস করবে, হঠাৎ করে আপনার পেটে ব্যথা হবে, হাসপাতালে যাবেন, কোনো ট্রিটমেন্ট কোনো ওষুধ সেরকম নেই, দুদিনের মধ্যে প্যানক্রিয়াটাইটিস হয়ে লোকে মারা যেতে পারে। প্যানক্রিয়াটাইটিস এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। আর একটু যদি নিজে আসি, তাহলে মদ কিডনিতে গিয়ে সরাসরি কিডনিকে ইনজুরি করতে পারে। মদ মাসেল এবং হাড়ের ক্ষয় করে দিতে পারে। মদ আমাদের রক্তের মধ্যে সমস্ত যে ব্লাড সেলগুলো আছে তাদেরকেও বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলতে পারে। তো এতগুলো সমস্যার পরে যদি কেউ মদ খায়, সেটা এটা কি রেগুলার খেলে না কোনো একদিন হঠাৎ বেশি খেলে? দেখুন, আপনি এমন একটা প্রশ্ন করছেন যে ঘাস মারার বিষ কি 1 চামচ ভালো নাকি 1 বোতল খেলে ভালো, ওরকম কোনো ব্যাপার নয়। 1 চামচ খেলেও মরে যেতে পারে, কপাল ভালো থাকলে বেঁচে যাবে। সেরকম মদও 1 গ্লাস খেলো, ওই হয়তো ওই মানুষটা, যে মানুষটা 1 গ্লাস খেলো, তার শরীরের জন্য ওই 1 গ্লাসই টক্সিক। তখন হলো না, 10 বছর পরে লিভার সিরোসিস হয়ে গেল, হয়তো এক পেকের জন্য, কে বলতে পারে। আজকাল আমাদের এই শহরের যেরকম মানে শহর কেন্দ্রিক কিছু ডিজিজ, লাইফস্টাইল ডিজিজ যেগুলো এসছে, সেগুলোর জন্য আপনাকে একটা একটা করে জিজ্ঞাসা করি। প্রথমত ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে দেখা যায়, প্রত্যেকেরই বোধহয় টেস্ট করলে ফ্যাটি লিভার বেরোবে। এটা থেকে কেউ সুস্থ হবে কি করে? ফ্যাটি লিভারের কোনো ওষুধ নেই, ঠিক আছে। ফ্যাটি লিভার থেকে সুস্থ হওয়ার একটাই উপায় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। অর্থাৎ আপনাকে হাঁটাচলা করতে হবে, অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট প্রত্যেক দিন, জোরে হাঁটা, আস্তে আস্তে হাঁটা নয়, এবং সপ্তাহে অ্যাটলিস্ট 150 থেকে 200 মিনিট। এবং তারপরে সবাই যেগুলো জানে, যে যে খাবারগুলো খেতে নেই, আমরা সবাই জানি তবুও আমরা খাই, অর্থাৎ ময়দা জাতীয় খাবার, ডিপ ফ্রাইড আইটেম, কোল্ড ড্রিঙ্কস, চিনি, এই জিনিসগুলোকে আপনাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। আপনাকে নর্মালি আপনি ভাত, মাছ, মাংস, ডিম সবই খেতে পারেন, কিন্তু ময়দা, ডিপ ফ্রাইড, চিনি, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। এগুলো সোশ্যাল মিডিয়ার জন্য এখন সবাই মোটামুটি জানে, কিন্তু আপনার কাছে যেটা প্রশ্ন, যে এই জিনিসটাকে ব্যালেন্স করা যায় কিভাবে? যে আমি অল্প ভাজাও খেলাম, অথচ ফ্যাটি লিভারটাও কমিয়ে দিলাম, কম হাঁটতে গেলাম, তবু ফ্যাটি লিভারটাও ঠিক থাকলো, এরকম কিছু হতে পারে না? এরকম কিছু হতে পারে না, এরকম কিছু হতে পারে না, মানে এরকম কিছু নেই, কিচ্ছু নেই। আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তবে ফ্যাটি লিভার ঠিক হবে আর কি। লাইফস্টাইল চেঞ্জ না করে, এবার দেখুন, অকেশনালি আপনি একদিন বিরিয়ানি খেলেন, একদিন মোগলাই খেলেন, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু অবভিয়াসলি আপনাকে ডেলি রুটিন থেকে বাদ দিতে হবে। মানে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমি কি করতাম, সকালবেলা বাড়ি থেকে বেরোতাম, বাসে ওঠার আগে একটা 200 ml এর থামস আপ, বাস থেকে নেমে একটা বাস চেঞ্জ করতাম, ওখানে আবার একটা 200 ml এর থামস আপ, কলেজে ঢোকার সময় একটা 200 ml এর থামস আপ, তো 600 ml অলরেডি হয়ে গেল। লাঞ্চে একটা 200 ml এর থামস আপ 800, বেরোচ্ছি যখন আবার একটা 200 ml এর থামস আপ 1 লিটার, বাস থেকে রাত ঘরে ঢোকার সময় আবার একটা 200 ml, মানে 1 লিটার 200 ml থামস আপ খেয়ে নিলাম। তো এইটা হচ্ছে সেই খারাপ লাইফস্টাইল। এটাকে আপনি অকেশনালি কখনো কিছু খেলেন, সেটাতে কিছু যায় আসে না, যদি আপনার বাকি ঠিক থাকে তাহলে ঠিক থাকবে। সুগার পেশেন্ট যদি মিষ্টি খেতে চান, তাদের তো আরো বেশি ইচ্ছা করে খেতে, তারা কি এরকম অকেশনালি কখনো? অবশ্যই, যে কোনো অকেশনালি আপনি যে কোনো কিছুই খেতে পারেন, ওরকম কিছু ব্যাপার নেই। এরকম হঠাৎ করে এরকম নয় যে সুগার আপনার দুম করে বেড়ে যাবে। একদিন একটা রসগোল্লা খেয়ে নিলেন বা দুটো রসগোল্লা খেয়ে নিলেন, আপনার সুগার বিগড়ে যাবে তা নয়। সেই জন্য আমরা যখন, মানে আমি যখনই কোনো পেশেন্টের সুগার পরীক্ষা করি, আমরা তো HbA1c-টা দেখি। HbA1c মানে লাস্ট 3 মাস ধরে বা 6 মাস ধরে তার অ্যাভারেজ কি ছিল। একদিন আপনি মিষ্টি খেলেন, পরের দিন হয়তো টেস্ট করলে সুগারটা বেশি থাকবে, কিন্তু সেটা আপনার, ওটা আবার নর্মাল হয়ে যাবে। তাই অকেশনালি আপনি খেতেই পারেন, তাতে অসুবিধা কিছু নেই, বাট আপনাকে রেগুলারলি একটা ভালো লাইফস্টাইলের মধ্যে থাকতে হবে। অকেশনালি আপনি ইউ ক্যান হ্যাভ জাঙ্ক, বাট আপনাকে আদারওয়াইজ সপ্তাহে 7 দিন, আপনি 15 দিনে একদিন খেলেন হয়তো, কিন্তু বাকি 14 দিন আপনাকে
হাঁটাচলা। না, সেটার থেকেও যেটা চিন্তা বেশি হয় আমাদের, যে রোজ মিষ্টি খাচ্ছি, কেউ মিষ্টি খেতে খুব ভালোবাসেন, কেউ আলু খেতে খুব ভালোবাসেন। তো তাদের ভয় হয় যে আমরা এত মিষ্টি খাচ্ছি, এত আলু খাচ্ছি, ভবিষ্যতে তার মানে আমার সুগার সুগার হওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে গেল। সুগারের ফান্ডাটা কি? সুগারের ফান্ডাটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে যে চিনি তার একটা লেভেল রয়েছে। নর্মালি আমরা বলি 80 থেকে 100-120 এই লেভেলের চিনিটা থাকা উচিত। এইটা ব্যালেন্স, এর থেকে কমে গেলে আবার আপনার মাথা ঘুরে টুরে পড়ে যাবেন আপনি। তাহলে এইরকম একটা জায়গায় রাখতে হবে। খালি পেটে মোটামুটি 80 থেকে 120, ভরা পেটে 140-150 এরকম একটা জায়গায় রাখতে হবে। আমাদের রক্তের মধ্যে বহু এরকম হরমোন রয়েছে যারা এই চিনিটাকে বাড়ায়। যেরকম এক্ষুনি আপনি যদি দেখেন এই দরজাটা খুললে আপনার সামনে দুম করে শাহরুখ খান ঢুকলো, আপনার কিন্তু হার্টবিটটা বেড়ে যাবে। আপনার হঠাৎ করে কি হবে, আপনার বডি অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ আপনার বডিতে হঠাৎ করে সুগার লেভেল স্পাইক করে যাবে। কেন? কারণ যেই আপনি শাহরুখ খানকে দেখবেন তাহলে আপনার অ্যাড্রিনালিন হ্রাস হবে। অ্যাড্রিনালিন আমার সুগার লেভেল বাড়িয়ে দেয়। ধরুন আপনি প্রচন্ড টেনশনে রয়েছেন, আপনার লাইফে প্রচুর স্ট্রেস, আপনি ভাবছেন যে কি হবে জীবনে, কি করব, ছেলে কি করবে, পড়াশোনা হচ্ছে না, কন্টেন্টের রিচ কমে যাচ্ছে, কি হবে, প্রচুর স্ট্রেস। যখনই স্ট্রেস আপনি রয়েছেন আপনার শরীরে কর্টিসল বলে একটা হরমোন বেরোবে, সেই কর্টিসলও আপনার বডিতে সুগার লেভেলকে বাড়িয়ে দিচ্ছে। আপনার থাইরয়েড হরমোন সেও সুগার লেভেলকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বেশিরভাগ হরমোন তারা সুগার লেভেলকে বাড়ায়। একমাত্র একটা হরমোনই রয়েছে যেটা এই অগ্নাশয় থেকে তৈরি হয়, প্যাঙ্ক্রিয়াস, যারা একটু আগে যার কথা বললাম, যেটা মদ খেলে যেটা বিগড়ে যায়, সেই প্যাঙ্ক্রিয়াস থেকে একটাই হরমোন বেরোয় যার নাম হচ্ছে ইনসুলিন। এই একমাত্র একটা হরমোন আছে যে আপনার সুগার লেভেলকে কম করতে পারে, সেই জন্য ইনসুলিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হরমোন। যখনই আমরা খাবার খাই, এবার ইনসুলিন তৈরি হয় আমাদের প্যাঙ্ক্রিয়াসের মধ্যে একটা সেল রয়েছে যার নাম বিটা সেল, বিটা কোষ, সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। এবার আপনি খাবার যখনই খাচ্ছেন তখনই চিনি বেড়ে যাচ্ছে, বডি চাইছে চিনিকে কম রাখতে, তখনই বিটা সেল থেকে ইনসুলিন বেরোচ্ছে, চিনির লেভেলকে আবার কম করে দিচ্ছে। তো আপনি খাচ্ছেন, ইনসুলিন বেরোচ্ছে, কম করে দিচ্ছে, খাচ্ছেন, কম করে দিচ্ছে। এবং কোন খাবার এটা বেশি বেরোচ্ছে? যখন আপনি র চিনি খাচ্ছেন। আপনি যখন একটু কমপ্লেক্স, দেখুন চিনি, চিনি মানে কি? চিনি মানে হচ্ছে বেসিক্যালি শর্করা। এবার একটা হচ্ছে সিম্পল সুগার, একদম একদম ডাইরেক্ট চিনি, গ্লুকোজ। আর একটা হচ্ছে যেখানে গ্লুকোজটাই একটু জটিল ফর্মে রয়েছে, যেরকম হচ্ছে ভাত রুটি, যার মধ্যে গ্লুকোজটা একটু জটিল ভাবে থাকে, সেখানে সরাসরি গ্লুকোজ নেই। তো যখন আপনি ভাত রুটি খাচ্ছেন তখন ইনসুলিনটা আস্তে আস্তে বেরোচ্ছে। আর আপনি যখন একদম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, চিনি দেওয়া দুধ চা খাচ্ছেন, ডাইরেক্ট কেক, মানে যার মধ্যে একদম সরাসরি চিনি রয়েছে, তখন আপনার ইনসুলিন হু করে বেরোচ্ছে। এইবার আপনি যদি ইনসুলিনকে এত ইউজ করেন, বিটা সেলকে এত ইউজ করেন যে আপনি প্রতিদিন 1 লিটার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা এরকম করছেন, তাহলে বিটা সেল বলবে ভাই আর পারছি না, আর সম্ভব নয়। তো আইদার ইনসুলিন কাজ করা বন্ধ করে দেবে অথবা বিটা সেল কাজ করা বন্ধ করে দেবে। সেইটাই আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। তো আপনার সুগার হয়ে যাবে। তো অবভিয়াসলি যারা বেশি চিনি খাচ্ছেন, দেখুন ভাত রুটি আমি বললাম তাহলে বেটার, সেই জন্যই দেখবেন কোনো সুগার পেশেন্টকে কিন্তু কখনোই আমরা বলি না যে আপনি ভাত রুটি বন্ধ করে দিন, আমরা বলি আপনি চিনি বন্ধ করে দিন, কিন্তু ভাত রুটি বন্ধ করতে বলি না, কারণ ভাত রুটি অত ইনসুলিনকে ওরকম হু করে বার করে না। তাই ভাত রুটি খেতে পারে অল্প করে। আদারওয়াইজ সুগার পেশেন্টের শর্করা জাতীয় খাবারটাই কম খাওয়ার কথা। কিন্তু যেখানে প্রচুর চিনি রয়েছে সরাসরি, যেরকম আম, আপেল, কাঁঠাল, একদম চিনি, কোল্ড ড্রিঙ্কস, চিনি, দুধ চা, যার মধ্যে সরাসরি চিনি আছে, সেগুলোকে আমরা বলি অ্যাভয়েড করতে, কারণ অলরেডি ওর ইনসুলিন আর এমনি কাজ করছিল না বলে অলরেডি সুগার হয়ে গেছে, তাই হবে না। আর যারা রেগুলার এগুলো খায় তারা ওই এত ইনসুলিনকে কাজ করাচ্ছে, ইনসুলিন 2 দিন পরে হাত তুলে দেবে, তখন তার সুগার হয়ে যাবে। এটা তো সুগারের কথা গেল, কিন্তু এই যে আপনি ভাতের কথা বললেন, একটা খুব প্রচলিত ধারণা আজকাল আছে যে ভাত খেলে মানে বা কেউ রোগা হতে চাইছে, ভাত খাওয়া উচিত না, রুটি খাওয়া উচিত। একদমই ভুল ধারণা। রোগা হতে চাইলে মেন ব্যাপারটা হচ্ছে যে এই যেটা বললাম, আমরা মোটা হচ্ছি কেন? ইনসুলিন যত বেরোবে আমরা তত মোটা হব। এবং কেন হবে? কারণ ইনসুলিন একসময় কেন মোটা হচ্ছে, ইনসুলিন বেরোতে বেরোতে, কারণ ইনসুলিন বেরোতে বেরোতে একসময় ইনসুলিন কাজ করতে পারে না। সেইটাকেই আমরা বলি এত ইনসুলিন বেরিয়েছে, এত মানে ছোটবেলাতে খেয়ে যাচ্ছে ইনসুলিনও বেরিয়ে বেরিয়ে মানে ওই সুগার লেভেলে কম করে 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 ইনসুলিন ক্লান্ত, ইনসুলিন আর পারছে, ইনসুলিন বেরোচ্ছে কিন্তু তার আর কাজ করা, কারণ আপনি তাকে ওভার ওয়ার্ক করিয়েছেন। এই জিনিসটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন আর পারছে না। যখনই ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে যাবে তখনই আপনি মোটা হতে শুরু করবেন, আপনার ঘাড়ের এখানে কালো দাগ হতে শুরু করবে, আপনার এনার্জি লেভেল ড্রপ করতে শুরু করবে। এগুলো সবই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের বিভিন্ন দিক। তাহলে আপনি তখন কি করবেন? ইনসুলিনকে কম খাটাতে চাইবেন। ইনসুলিন বেরোয় শর্করা জাতীয় খাবারে, আপনি শর্করা জাতীয় খাবারকে অ্যাভয়েড করবেন। অবশ্যই বেশি ইনসুলিন বেরোয় যেগুলো আপনাকে বললাম সিম্পল সুগার, সরাসরি চিনি আছে যেখানে,
সেগুলো তো একেবারেই বাদ দিতে হবে। আর যেগুলো কমপ্লেক্স সুগার, যেরকম ভাত, রুটি, পাউরুটি, এইগুলোকে আপনাকে কম করে দিতে হবে। ভাত রুটির মধ্যে কোনো পার্থক্য নেই। লোকে আবার বলে ওটস, সব শর্করা। ওগুলো শুধু ফ্যাসিনেশন অ্যান্ড মার্কেটিং, oats খেলে কোনো গুরুত্ব নেই। ওর মধ্যে হয়তো একটু ফাইবার রয়েছে, তার জন্য আপনি শাকসবজি খেয়ে নিন। সব শর্করা জাতীয় খাবার ওগুলো। শর্করা জিনিসটাকেই আপনাকে কম করে দিতে হবে, কারণ ইনসুলিন আপনার পারছে না আর। তাই আপনাকে যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে হয়, তাহলে আপনি যেটা করবেন, শর্করা খাবারকে একদম কম করে দেবেন। যেটুকু শর্করা খাবার খাবেন, যে কোনো একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারেন, সেটা ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন, তবে অল্প। আর চিনি যেখানে সরাসরি রয়েছে, যেরকম কোল্ড ড্রিঙ্কস বা চিনি, মিষ্টি ফল যেগুলো, সেগুলো একদম বাদ দিতে হবে। পেট ভরানোর জন্য শুধু শশা আর কাঁচা পেয়ারা, আর কিছু খাওয়া যাবে না। আর আপনি বেশি খাবেন প্রোটিন, গুড ফ্যাট খাবেন, প্রোটিন খাবেন। আর আপনি ওয়ার্কআউট করবেন, হাঁটবেন। অনেকে দৌড়ায়, দৌড়ানোর প্রয়োজন নেই, দৌড়ালে আবার অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাবে। আপনি হাঁটবেন। তো আপনি যখনই হাঁটবেন, আপনার বডি কাজ করা শুরু করবে, ইনসুলিন রেজিস্ট্যান্স আস্তে আস্তে রিভার্স। কারণ একদিকে আপনি কি করছেন, ইনসুলিনকে খাটাচ্ছেন না, কারণ আপনি শর্করা জাতীয় খাবারকে কমিয়ে দিয়েছেন, তাই ইনসুলিন কাজ কম করে দিচ্ছে। প্লাস আপনার বডি যখনই ফ্যাট লস করা শুরু করবে, আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমতে শুরু করবে। আর একটা খুব কৌতূহল আছে আমাদের, এটা অনেকেই জানতে চান, যে ইউরিক অ্যাসিড বেড়ে যায় নাকি শুনেছি আমরা, যে মসুর ডাল খেলে বা টমেটো খেলে, এটা কি সত্যি হয়? এগুলো বহুদিন ধরে অনেক মানুষ বলেন, এবং এটা নিয়ে আমি যতবারই কথা বলি, আমি দেখেছি যে এটা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়। দেখুন, ইউরিক অ্যাসিড বাড়ায় তিনটে জিনিস, একদম স্পেসিফিক্যালি তিনটে জিনিস বাড়ায়। এক, রেড মিট, হুম। মানে খাসির মাংস হোক, ভেড়ার মাংস হোক, বিফ, মানে রেড মিট যেগুলো। হুম। দুই হচ্ছে সামুদ্রিক মাছ। আর তিন হচ্ছে মদ। তার কারণ কি, ইউরিক অ্যাসিড কেন বাড়ে এটা বলছি আমি। ইউরিক অ্যাসিড হচ্ছে, আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়, আমাদের শরীরের মধ্যে পিউরিন বলে একটা কেমিক্যাল রয়েছে, সেই পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তো লোকের একটা ধারণা, তাহলে যে খাবারেই পিউরিন আছে তারা ইউরিক অ্যাসিড বাড়াবে। যেহেতু এই টমেটো, মুসুর ডালি পিউরিন আছে বলে লোকে পড়েছিল কখনো, তাই লোকের মনে হয় যে এগুলো খেলে বোধহয় ইউরিক অ্যাসিড বেড়ে যায়। বাট আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে শুধুমাত্র প্রাণীজাত পিউরিন থেকে, অর্থাৎ যে প্রাণীর শরীরে পিউরিন আছে বেশি, আচ্ছা। সেটা হচ্ছে রেড মিট এবং সামুদ্রিক মাছ। মাছ। আর একটা জিনিস ইউরিক অ্যাসিড বাড়ায়, মানে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের কখনো খাওয়া উচিত নয়, সেটা হচ্ছে মদ। এমনি কারোরই খাওয়া উচিত নয়। ইউরিক অ্যাসিড আছে তাদের একেবারেই খাওয়া উচিত নয়, বাকিদেরও একেবারেই খাওয়া উচিত নয় মদ। কারণ মদ খেলে কি হয়, ইউরিক অ্যাসিড আর ইউরিনের সঙ্গে বেরোতে পারে না, তো শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড জমা হতে শুরু করে, সেটার জন্য ব্যাপার। তো এই তিনটে খাবারের বাইরে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায় না। আর এর বাইরে কোথাও কোথাও বলে যে খাবারের মধ্যে প্রচন্ড চিনি রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে, সেটা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। এর বাইরে আর কিছু নেই। এইবার এই প্রসঙ্গে আমি বলে রাখি, ধরুন আপনার ইউরিক অ্যাসিড হাই, আর আপনার এটা মনে হয় যে আপনি টমেটো খেলেই বা ডাল খেলেই আপনার ব্যথা বেড়ে যাচ্ছে, তাহলে আপনি খাবেন না, বাট বাধা নেই। না, কিন্তু যাদের এখনো ইউরিক অ্যাসিড হাই নয়, তারা যদি এগুলো খেতে পারে, অসুবিধা নেই। এই তিনটে খাবার তারা তো সবই খেতে পারে। না, তারা এই তিনটে খাবার স্পেসিফিক্যালি যদি তারা রেড মিটও খেতে পারে মাঝে মধ্যে, তারা সামুদ্রিক মাছও খেতে পারে, তারা মদটা খাবে না শুধু, বাকিগুলো এমনি খাবে। বা যখন ইউরিক অ্যাসিড হবে তখন খাবে না, যদি ইউরিক অ্যাসিড তার বেড়ে যায়। তো সামুদ্রিক মাছ রোজ খাওয়া উচিত নয়, বাট যদি একটা কন্ট্রোলে খায় তাহলে ইউরিক অ্যাসিড বাড়বে কেন? বাড়বে না। তাহলে ইউরিক অ্যাসিড ওরকম হঠাৎ করে, আর ইউরিক অ্যাসিড আমি বলছি খাবারের জন্য এগুলো, ইউরিক অ্যাসিড তো অন্যান্য অনেক কারণে বাড়তে পারে শরীরে, এটা ডায়েটের জন্য এইগুলো হতে পারে। তবে ইউরিক অ্যাসিড অন্যান্য কারণেও আপনার শরীরে বাড়তে, সেগুলো তো ডাক্তারি বিভিন্ন বিষয় রয়েছে। যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা এগুলো খাবে না, আর যাদের ইউরিক অ্যাসিড নেই নর্মাল, তারা এগুলো খাবে। কারণ ইউরিক অ্যাসিড যে এরা খেলেই ইউরিক অ্যাসিড বেড়ে যাবে তা নয়, ইউরিক অ্যাসিড অন্যান্য অনেক কারণেই বাড়তে পারে শরীরের মধ্যে। রোগা হওয়ার জন্য নানা রকম উপায় আছে, কিন্তু রোগা হওয়ার কি সত্যি কোনো ওষুধ আছে বা কোনো শর্টকাট আছে যাতে রোগা হতে পারে? শর্টকাট একদমই নেই। শর্টকাট মানে শর্টকাট নেই বলাটা ভুল, সবকিছুরই শর্টকাট আছে। দেখুন, এখন প্রচুর অ্যান্টি ওবেসিটি ড্রাগ মার্কেটে শোনা যায়। লোকে বলে যে বিভিন্ন বলিউডের ফিল্ম অ্যাক্টররা না, লাইপোসাকশন তো ওটা তো এজ ওল্ড প্রসেস, ওতে রোগা হয় না, ওটা সামান্য, মানে ওটা একটা পার্টিকুলার বডির একটা পার্টিকুলার জায়গায় হয়তো কিছুটা চর্বি কমে, কিন্তু ওভারঅল আপনাকে রোগা করতে পারবে না লাইপোসাকশন। মানে আপনার ওজন মানে কি, ওজন মানে হচ্ছে আপনার চর্বি, মাসেল, বোন। তো আপনাকে রোগা হতে, বেশিরভাগ যারা রোগা হচ্ছে তার কি, মানে আপনাকে এদের দেখুন, হাড় তো আপনি খুব একটা কমাতে পারবেন না, চর্বি আর মাসেল আপনি কমাবেন। তো এটা আপনি কমাবেন কি করে? যেটা সব থেকে বেশি উপায় হচ্ছে, আপনি যেটা ট্র্যাডিশনাল উপায় রোগা হওয়ার, সেটা হচ্ছে ক্যালোরি ডিফিসিট।
যে আপনার একটা মেনটেনেন্স ক্যালোরি আছে আমাদের প্রত্যেকের, যেটা আমরা যদি শুয়েও থাকি একটা ক্যালোরি আমাদের খরচ হয়, কারণ আমাদের বডির মধ্যে হার্ট চলছে, সমস্ত অর্গ্যানগুলো কাজ করছে। তো এই যে আমরা জেগে রয়েছি, বেঁচে রয়েছি, তো তার জন্য তো একটা ক্যালোরি খরচ হচ্ছে, এটা হচ্ছে মেনটেনেন্স ক্যালোরি আমাদের। এটা সবার একটা রয়েছে। আপনাকে এই মেনটেনেন্স ক্যালোরিটার কম খেতে হবে। তাহলে একটা ক্যালোরি ডেফিসিট, ধরুন আপনি মেনটেনেন্স ক্যালোরি ধরে নিলেন আপনার 1400 বা 1500, ধরুন আপনার মেনটেনেন্স ক্যালোরি 1500, বা কারোর বেশি হয়, গড গিফটেড তারা, মানে তাদের আরো বেশি খরচ হবে, তাদের মোটা হওয়ার সম্ভাবনা আরো কম। ধরুন আপনার মেনটেনেন্স ক্যালোরি 1500, ওটা আপনি ক্যালকুলেট, গুগলে রয়েছে, আপনি ক্যালকুলেট বার করে নিতে পারবেন। আপনার হাইট, ওয়েট, বয়স সব দিলে ওটা বলে দেবে যে আপনার মেনটেনেন্স ক্যালোরি কত। আপনাকে তার থেকে, আপনি ধরুন 100 ক্যালোরি কম খেলেন, তাহলে একটা ক্যালোরি ডেফিসিট হলো। এইবার আপনি দিনে 40-45 মিনিট হাঁটলেন, তাতে আপনার আবার 200-300 ক্যালোরি এক্সট্রা খরচ হলো মেনটেনেন্স ক্যালোরির পরে। তার মানে আপনার দিনে একটা 400-500 ক্যালোরির ডেফিসিট তৈরি হলো। এইটা আপনি 3 মাস ধরে করুন, আপনার ইজিলি 15 কেজি ওজন কমে যাবে, 10-15 কেজি ওজন। মাসে মোটামুটি 3-4 কেজি করে ওজন কমবে, 3 মাস 4 মাসে রোগা হয়ে যাবে। এগুলো তো হতে পারে, এটা ট্র্যাডিশনাল উপায়, এটাই ঠিক উপায়। এবার এখন যে বিভিন্ন ড্রাগগুলো লোকে বলছে, এই ড্রাগগুলো অ্যাকচুয়ালি অন্য কিছু কারণের জন্য ইউজ হয়। ওয়েট লস হচ্ছে তার সাইড এফেক্ট। ধরুন একটা ইনজেকশন আছে, সেটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াবেটিস কন্ট্রোল করা। তার সাইড এফেক্ট, সেটা খারাপ সাইড এফেক্ট, যে ওজন বিভৎস লুজ করিয়ে দেয়। এখন আমার সুগার নেই, আমি মোটা, আমি রোগা হওয়ার জন্য ইনজেকশনটা নেওয়া শুরু করলাম, সেটা তো আমি ঠিক করছি না, কারণ আমার তো সুগার নেই, ওটা সুগার যার আছে তার নেওয়ার কথা। কোনো না কোনো ভাবে ওটা ক্ষতি করছে। হ্যাঁ, এবার আমাকে রোগা করে দিচ্ছে, কারণ ওটার এফেক্ট আমাকে রোগা করে দেবে, কিন্তু ওটা আমার মাসেল লস করে দিচ্ছে, আমার পুরো বডির মানে ব্যালেন্সটাকেই বিগড়ে দিচ্ছে। তাই অবভিয়াসলি ওই শর্টকাট টেকনিকে নিয়ে যাওয়া উচিত নয়। কিছু অ্যান্টি ওবেসিটি ড্রাগ অবভিয়াসলি এসছে এখন মার্কেটে, কিন্তু সেগুলো খুব এক্সট্রিম সিচুয়েশন না হলে ইউজ করা, মানে ধরুন কারোর 200-250 কেজি ওজন হয়ে গেছে, তখন সেটা ভাবা যেতে পারে, কিন্তু যার কন্ট্রোলের ওপরের মধ্যে তখন রয়েছে, সেই 200-250 কেজি হলে ভাবা কেন যেতে পারে, মানে তারও কিছু নিশ্চয়ই সাইড এফেক্ট আছে। তখন তো সে হাঁটতেই পারছে না। না, আমি বলছি সেটা ইউজ করলে তারও তো কিছু সাইড এফেক্ট আছে, নাহলে আপনি সাধারণ কিন্তু মানুষ 200-250 কেজির লোকটা তো এমনি মরে যেতে পারে যখন তখন। সেটা বুঝতে তাকে তাকে বাঁচাতে হবে, তাকে ওজন কমাতে হবে। তখন সেই ক্ষেত্রেই তো আমরা কখন এই সার্জারি গুলো করি। লাইপোসাকশন আমরা খুব কমই করি, আমরা যেটা আপনি বললেন না, আমি সেটা স্বাভাবিক, আপনি সেটা আমরা বেরিয়াট্রিক সার্জারি করি। বেরিয়াট্রিক সার্জারিটা কি? রোগা হওয়ার জন্য যে সার্জারিটা করা হয়, আপনার যে পাকস্থলী রয়েছে, পাকস্থলীটাকে আমি কেটে দেবো। ধরুন আপনার এতটা বড় পাকস্থলী, ওটা কেটে আমি এইটুকু রেখে দেবো, বাকিটা নেই আর। তার ফলে কি হবে? আপনি আর খেতেই পারবেন না। আপনি এবার ধরুন আপনার আগে 1 থালা ভাত লাগে, এখন 1 চামচ আপনি ভাত খাবেন, আপনার পেট ভরে যাবে, কারণ আপনার তো পাকস্থলীই নেই। তো এটা হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি করে। এবার স্বাভাবিকভাবে তাহলে এটা কিন্তু আপনাকে সরাসরি রোগা করলো না, কিন্তু এটা আপনার আপনি খাওয়া কমে গেল, আপনি আস্তে আস্তে রোগা হয়ে গেলেন। এটা হচ্ছে বেরিয়াট্রিক সার্জারির কনসেপ্ট। এবার এইগুলো আমরা তখনই করি যখন কেউ এক্সট্রিম জায়গায় চলে গেছে। আচ্ছা, আর আজকাল প্রচুর বিজ্ঞাপন আসে যে কি মাথায় টাকে চুল গজানোর ব্যাপারটা। গজায় না ওরকম ভাবে চুল, ওরকম ভাবে গজায় না। দেখুন, চুল পড়ার অনেক কারণ আছে। একটা হচ্ছে স্ট্রেসের জন্য চুল পড়ে। কোনো একজন কারোর বড় একটা ওটি হলো, অনেক দেখেছেন ক্যান্সার পেশেন্টদের জন্য কেমোথেরাপি চলে চুল পড়ে যায়, এই যে কারণে চুল, বা অনেক ইনফেকশন হয়, খুশকি এক ধরনের ইনফেকশন, বা মাথার মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে চুল পড়ে। এই যেগুলো স্ট্রেসের জন্য, কোনো একটা বড় রোগের জন্য, কেমোথেরাপির জন্য, ক্যান্সারের জন্য, বা মাথার মধ্যে কোনো খুশকি হয়েছে, ইনফেকশন হয়েছে, তার জন্য চুল পড়ছে, সেগুলো ট্রিটেবল। আপনি খুশকি সারান, চুল গজিয়ে যাবে। স্ট্রেস কমান, চুল গজিয়ে যাবে। সার্জারি হয়ে গেল, স্ট্রেস কমে গেল, চুল গজিয়ে যাবে। কেমোথেরাপি শেষ, চুল গজিয়ে যাবে। আর একটা যেটা কমন, এই যে দেখছেন দুদিক থেকে যেটা ফাঁকা হয়, এই যে জেনেটিক, এটা এইটা হচ্ছে, আমরা এটাকে বলি, এইটা হচ্ছে অ্যান্ড্রোজেনের জন্য, ছেলেদের হরমোন, যেটা দুদিক থেকে ফাঁকা হচ্ছে। এটাকে আপনি কিছু করতে পারবেন না। এবারে কি একেবারেই কিছু করতে পারবেন না? হ্যাঁ, ও করতে পারবেন ইনিশিয়ালি, যখন এখন শুরু হচ্ছে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? অ্যান্ড্রোজেনের জন্য হচ্ছে, মানে মেল হরমোন যেটা। তাহলে আমরা তার জন্য অ্যান্ড্রোজেনের এগেনস্টে কিছু ট্যাবলেট আছে, সেগুলো দেবো। কিন্তু তার আবার সাইড এফেক্ট বুঝতেই পারছেন, ছেলেদের হরমোনের এগেনস্টে আমি দিচ্ছি ট্যাবলেট, তার কিছু সাইড এফেক্ট থাকবে। প্লাস কিছু ড্রপ আছে যেগুলো চুলের ফলিকেল গুলোকে ডেভেলপ করতে সাহায্য করে, কিন্তু ইনিশিয়াল, এবং সেগুলো কাজ করে। কিন্তু কারোর পুরো টাক পড়ে গেছে, কোনো চান্স নেই, কোনোভাবে চুল গজাবে না, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো অপশন নেই। তখন যদি ফলিকেল একবার চলে যায় বা পুরো নেই আর কিছু, তখন আপনি আর কিছু করতে পারবেন না। কিন্তু এই ইনিশিয়াল স্টেজে, মানে আমি যদি এখন ওই ড্রপ যেটা রয়েছে, নাম নিচ্ছি না, বিভিন্ন ড্রপ রয়েছে, আমি নামও নিতে পারি, মিনক্সিডিল যে ড্রপ গুলো রয়েছে, ওগুলো যদি আমি লাগাই, তাহলে এখন ইনিশিয়ালি গ্রো করবে। আর কিছু ট্যাবলেটও রয়েছে, যেরকম আমি বললাম, যেহেতু এটা অ্যান্ড্রোজেনের জন্য,
তাই অ্যান্ড্রোজেন এগেনস্টে কিছু ট্যাবলেট রয়েছে, কিন্তু ওইটা আবার সাইড এফেক্টও রয়েছে। আচ্ছা, এই যে খালি পেটে জল খাওয়া উচিত বলে, এটা কি সত্যি খেলে উপকার, বা দিনে কতটা জল খাওয়া উচিত, ফার্স্টে আপনি এটা বলুন। দেখুন, জল অবশ্যই খাওয়া উচিত। এবার অনেকের আবার এখন ধারণা আছে যে প্রচুর জল খাওয়া যায়, ওরকম ব্যাপার নয়। আপনি আবার বেশি দেখুন, জলের একটা নির্দিষ্ট লিমিট আছে, সেটা কথা। কমও খাওয়া যাবে না, বেশিও। সবকিছুই ব্যালেন্স। কারণ আপনি যত জল খাবেন সেই জলগুলো আলটিমেটলি আপনার রক্তর লেভেলটাকে বাড়াবে, আর সেইটা আলটিমেটলি কিডনির মধ্যে দিয়ে যাবে। আপনি যদি উত্তেজিত হয়ে গিয়ে দিনে 10-12 লিটার জল খাওয়া শুরু করেন, তাহলে তো কিডনির ওপর এমন চাপ পড়বে সেটা কিডনিকে বিগড়ে দেবে। অবভিয়াসলি আপনি ওই মোটামুটি 2.5-3 লিটার যদি জল খান সেটাই সাফিসিয়েন্ট, মানে তার বেশি জল খাওয়ার প্রয়োজন নেই। আবার কেউ যদি 1-1.5 লিটারেরও কম জল খাচ্ছে, সেটাও উচিত নয়, বিশেষ করে আমাদের মতো এই ওয়েদারে, যেখানে আমাদের অলরেডি ঘামের সঙ্গে বেশ কিছুটা জল বেরিয়ে যাচ্ছে। তো আমাদের তো অবভিয়াসলি 2-3 লিটার জল আমার মনে হয় খাওয়া উচিত। কেউ কেউ বলে 4 লিটার, কিন্তু তার বেশি কখনোই নয়। মানে আবেগের বশে সারাদিন জল খেয়ে যাচ্ছি আমি 10 লিটার 12 লিটার, তাহলে সেটা কিন্তু সেটাও ক্ষতি করে দেবে। আর খালি পেটে জল খাওয়া, সেটা কতটা উপকারী? উপকারী অপকারী কোনোটাই নয়। মানে সকালে উঠেই যে খালি পেটে অনেকে জল খান, জল খায়, মানে মানে এগুলো বিভিন্ন রকম মতবাদ যে জল খেলে নাকি বডির মেটাবলিজম বুস্ট হয়ে যায়। আগে কিছুদিন আগে শুনতাম যে গরম জল লেবু দিয়ে মধু দিয়ে খেলে নাকি বিরাট রোগা হয়ে যায়। আবার তারপরে সেই ধারণাটা চেঞ্জ হলো, লোকে বললো তাহলে মধু দিচ্ছে, মধুর মধ্যে তো চিনি রয়েছে, তাহলে আর কি করে মোটা হবে, রোগা হবে। তো এগুলো বিভিন্ন রকম কনসেপ্ট। কোনো ব্যাপার না, ঘুম থেকে উঠে একটা কিছু খাওয়ার আগে অবভিয়াসলি পেটের মধ্যে একটু জল গেল, আপনার ভালো লাগবে। আপনার সারাদিন সারা রাত জল খাননি, সেই জন্য আপনি একটু জল খেয়ে একটু সারা শরীরের সমস্ত কিছুকে একটু বলে দিলেন যে আপনি জেগে গেছেন। এর কোনো আলাদা করে কোনো এফেক্ট, সাইড এফেক্ট, খারাপ ভালো এরকম কিছু নেই। কেউ যদি ঘুম থেকে উঠে জল খায়, খাক, অসুবিধা নেই। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। শেষ করার আগে একটা অন্য প্রশ্ন করি। এই যে কিছুদিন আগে আরজি করার যে ঘটনাটা ঘটলো, আপনি সেখানে বেশ কিছুটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখা গেছিল তার বিরুদ্ধে দাঁড়াতে বা সেটার জন্য প্রতিবাদ করতে। আলটিমেটলি কি হলো? প্রথম কথা, উল্লেখযোগ্য ভূমিকা আমি নিইনি। দ্বিতীয় কথা, প্রতিবাদ তো যে কোনো মানুষ, সব মানুষই করেছেন, আমিও করেছি, যে করা উচিত। একজন কর্মসংস্থানের মানে একটা ওয়ার্কিং জায়গায়, সেফ জায়গায় কর্মরত অবস্থায় যদি একজন মেয়ে, তার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, সেটা মানে চরম নিন্দনীয় থেকেও খারাপ। প্রতিবাদ তো করতেই হতো, প্রতিবাদ করেছি, এবং এরকম ঘটনা যদি আবার ঘটে তাহলে আবার প্রতিবাদ নিশ্চয়ই করব, কারণ আমরা আলটিমেটলি দিনের শেষে মানুষ। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কি হলো, তাহলে আমি সেটা তো উত্তর দেওয়ার ঠিক মানুষ নই, কারণ আমাদের দেশে কি হলো সেটা ডিসাইড করে আদালত। তো আদালত ডিসাইড করবে, আই এম নো ওয়ান, মানে আমি এরকম ব্যাপারে মন্তব্যই করি না, মানে আমি বিচারক নই। না, এটা বিচারকের কাজ বিচার করা। করার ব্যাপার না। এই যে এই প্রসেসটা হলো, যা কিছু হলো শেষ অব্দি যেখানে আমরা পৌঁছলাম, আপনি একজন ডাক্তারি স্টুডেন্ট ছিলেন কোনো সময়, আপনিও তো এরকম ডিউটি করেছেন, এরকম হয়েছে। আপনি এখন গিয়ে সেই ব্যাপারে আপনার মনে হয় যে আর একটু নিরাপত্তা বাড়লো বা কমলো, নিজেকে আর একটু সেফ বা সিকিউর? এখন তো আমি করি না ডিউটি, তবে অবভিয়াসলি ওই ঘটনার পরে তো অনেক মানে হাসপাতালের মধ্যে নিরাপত্তা তো কিছুটা বেড়েইছে। এবার সেটা কতদিন কন্টিনিউ হবে, আবার কিছুদিন পরে আবার একই রকম হয়ে যাবে কি যাবে না, সেটা একটা দেখা দরকার। কিন্তু আমি তার থেকেও বড় আমি একটা মনে করি যে কেউ একটা সাহস পেলো এই ঘটনাটা করার হাসপাতালের মধ্যে, আমার বক্তব্য সেই সাহসটা যেন না পায়, সেই রকম ব্যবস্থা নেওয়া উচিত। মানে ধরুন আমি দুটো সিকিউরিটি রাখলাম, সেটা রাখাটাও কি যথেষ্ট নয়? মানে যদি একজন ক্রিমিনাল থাকে, তাহলে সে তো করার বিভিন্নভাবে চেষ্টা করবে। তাহলে আমার বক্তব্য, এমন একটা আইন হওয়া উচিত, এমন পদক্ষেপ নেওয়া উচিত, বা এমন একটা সোশ্যাল রেভলিউশন আনা উচিত, যেখানে এই ক্রিমিনালরা মাথা তুলে দাঁড়ানোর সাহসই পাবে না, মানে ওই ধারণাটাই তার মধ্যে আসবে না যে আমি এটা গিয়ে করতে পারি। তাই আমি মনে করি সিকিউরিটি, আমি তখনও তো সিসিটিভি ছিল, বা যে করছিল সে কি জানতো না যে এটা করার পরে তো আমি ফাঁসিতেও যেতে পারি, তারপরেও তো সেটা করার সাহসটা কি করে পেল? তার মানে সমস্যা তো আরো বড়। এবং আমার মনে হয় সেটা নিয়ে শুধু দুটো সিকিউরিটি বাড়ানো নয়, ওভারঅল বড় পরিবর্তন আসা দরকার। এবার সেটা কে আনবে, কবে আসবে, কোন কলিযুগে আসবে, আই ডোন্ট। আপনারা তো এরকম ডিউটি করতেন রাত্রিবেলা, কখনো আমি প্রচুর করেছি। হ্যাঁ, ইনসিকিউর ফিল করতেন, বা কখনো সে সময় মনে হয়েছে, বা এখন ভাবলে মনে হয় যে আমাদের সাথেও তো এরকম হতে পারত? দেখুন, এটা বলতে এবং শুনতে হয়তো খুব খারাপ লাগে, বাট এটা খুব সত্যি কথা যে আমি আপনি প্রিভিলেজ, আমরা ছেলে, আমাদের কি ভয় লাগে? আপনি যখন রাত্রিবেলা হাসেন, আপনার কি ভয় লাগে? আমাদের ভয় লাগে, শুধু লাগে যে কুকুর টুকুর এসে কামড়ে না। আপনি কি এরকম ভাবেন যে আপনাকে কেউ এসে
হাত ধরে টানবে, মানে ওরকম কিছু করবে। হ্যাঁ, কেউ এসে ডাকাতি ফাকাতি করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেয়েদের তো একটা অলরেডি আমাদের গোটা সোসাইটিতে, গোটা দেশের মধ্যে এই তো একটা ভয় আছেই। মেয়ে যখন রাত্রি বেরোয় তার তো একটা ভয় লাগে। সেটা কেন লাগে? তাহলে নিশ্চয়ই ঘটনাগুলো ঘটে, সিনেমাতেও এরকম দেখানো হয়, মানে এরকম একটা মাইন্ডসেটই তৈরি করে দেওয়া হয়েছে। আপনি সিনেমাতেও দেখুন, এরকমই তো দেখানো হয়। আপনি এরকম কটা সিনেমা দেখেছেন যেখানে একটা ছেলের ওপরে কেউ একজন গিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে? এরকম কটা সিনেমা হয়েছে? খুব কম হয়েছে, হয়নি বলছি না, সেটা ঠিক কিন্তু আছে। বেশিরভাগ তার মানে একটা কিন্তু ওভারঅল এইটাই বারবার দেখানো হয় যে এরকমই সমাজ, এরকম। এই ওভারঅল এই জিনিসটার চেঞ্জের জন্য কিন্তু একটা, আমার মনে করি যে এটা চেঞ্জ হওয়া তখনই সম্ভব যখন একটা শক্তিশালী আইন, সোশ্যাল রেভলিউশন, এবং একদম ছোট থেকে সেক্স এডুকেশন থেকে, মানে স্কুলে সেক্স এডুকেশনকে ইন্ট্রোডিউস, এটা আপনি রাতারাতি পাল্টাতে পারবেন না। না, আমি পাল্টানোর প্রশ্নটাতে যাইনি। আমি যেটা জানতে চাইছিলাম যে সেই সময় আগে পরিবেশটা কিরকম ছিল? আপনি নিজে ছেলে, ঠিক আমি আছে, আপনার কোনোদিন- সহপাঠী মেয়েরা তো কখনো যেতেন এরকম? দেখুন, ওরা ভয় পেত কি পেত না, এই ঘটনা, এরকম ঘটনা কখনো ঘটেনি এর আগে। মানে আমার তার আগে ঘটে, মানে আমার জন্মের আগে ঘটেছিল এগুলো আমি জানি না, মানে আমার জ্ঞান যবে থেকে হয়েছে আমি এরকম ঘটনা শুনিনি কখন। হুম। কেউ ভাবতেও পারে না এরকম একটা ঘটনা। অনেক সময় পেশেন্ট পার্টি এসে কিছু ঝামেলা করেছে, ডাক্তারদের সাথে চিৎকার চেঁচামেচি হয়েছে, মারধর হয়েছে, এগুলো শোনা যায়। কিন্তু এইরকম একটা ঘটনা, এরকম তো ঘটনা কেউ শোনেনি বলেই তো এত বড় আন্দোলন, এত শক, এত মানে অস্বাভাবিক ব্যাপার। তো এরকম তো ঘটেনি। না, এরকম ঘটেনি, কিন্তু এই যে ঘটনাটা যখন প্রথম শুনলেন, এরকম আমাদের কাছে, আমরা যারা বাইরে আছি, আমাদের মনে হচ্ছে এটা কি করে সম্ভব। আমাদের কাছেও এটা কি করে সম্ভব? কিন্তু আপনারা হয়তো এরকম পরিবেশ দেখেন না, এরকম আমরা দেখিনি। তো এরকম ভেবেছিলাম, এরকম কেউ হতেই কখনো পারে। ভাবেনি। এরকম কেউ ভাবলে তো ডিউটি করতে চাইতো না, সবাই তো বলতো আমি নাইট ডিউটি করবো না। কিন্তু আপনি দেখুন, আপনি এই ডাক্তারদের কথা বললেন, শুরু করেছিলেন এই পডকাস্টে আপনি সেবা এবং প্রফেশনালিজম। দেখুন, আমি বলে করি যে আমরা সবাই প্রফেশনাল, কিন্তু আমাদের প্রফেশনটাই এমন যেটা ডিপেন্ড করে। এর পরেও কিন্তু যখন আমাদের রাজ্য সরকার থেকে বলা হচ্ছিল যে মেয়েরা নাইট ডিউটি করবে না, তখন কিন্তু মেয়ে ডাক্তাররাই প্রতিবাদ করেছিল যে আমরা নাইট ডিউটি করবো না কেন। মেনে নেয়নি, কিন্তু বলতেই পারতো যে হ্যাঁ সিকিউর নয়, আমরা করবো না। করেনি, কারণ এটাই আমাদের প্রফেশন, যেটা, যে প্রফেশনটাই এরকম ঘটনা না ঘটুক। আর বেশি কিছু বলবো না, মানে এরকম ঘটনা কাঙ্ক্ষিত নয়। আমাদের একটা সেকশন থাকে র্যাপিড ফায়ার রাউন্ড, সেখানে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাইছি, এক কথায় এবং চট করে স্পন্টেনিয়াসলি হুম। উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সকালে উঠে প্রথমে কি করেন? রোগী দেখেন না নিজের মুখ? ফোন। ওকে। প্রেসক্রিপশন না প্রেমপত্র, কোনটা লিখতে বেশি ভালো লাগে? প্রেসক্রিপশন। আপনার প্রিয় ওষুধ, কফি না ঘুম? ঘুম। রোগী যদি বলে ডক্টর ইউ আর রং, আপনি কি বলবেন? ঠিক বলছেন আপনি। ওকে। হাসপাতাল না হোস্টেল, কোথায় বেশি ড্রামা হয়? হোস্টেল। একদিনে কতবার রিল্যাক্স বলেন রোগীদের? বলি না আমি, আমরা বলেন? মেডিকেল কলেজের ছেলেরা ক্যাশ বলি। আচ্ছা। কার ওষুধ বেশি কার্যকর, ডাক্তারদের না গুগলের? অবভিয়াসলি ডাক্তারদের। ঠিক আছে, তো আজকে আমরা একটা এরকম ভালো নোটের মধ্যে দিয়ে শেষ করি ব্যাপারটা। অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনার কাছে আরো অনেক প্রশ্ন বাকি তো রয়ে গেল, তো সেগুলো ভবিষ্যতে কখনো আবার করা যাবে। যাই হোক, আজকের ভিডিও তাহলে এই অবধি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি কখনো আমাদের চ্যানেলের পডকাস্ট দেখবেন, দেখে জানাবেন যে কেমন হলো। একদম একদম। থ্যাংক ইউ Thank you. আসার জন্য।